আসসালামু আলাইকুম। খামারি ভাইরা কেমন আছেন? অবশ্য বর্তমানের যে অবস্থা, ফিডের যে দাম বা ব্রয়লারের দাম, তাতে অনেকেই ভালো নেই। আমাদের যে আলোচনার বিষয় ছিল আজকে তৃতীয় দিন, আজকে আলোচনার বিষয়টা ছিল যে 20 দিন বয়স থেকে পরবর্তী দিন বলতে আমরা 30 থেকে 35 দিন বা আরও বেশি সময় আমরা কিভাবে ব্রয়লারটা পালন করব এটার উপরে। কিন্তু ব্রয়লার পালনের ক্ষেত্রে বা অ্যান্টিবায়োটিক মুক্ত ব্রয়লার পালন এটা আসলে ওইভাবে হয় না। এটা আমরা বাংলাদেশের প্রেক্ষিতে ওয়েডল পিরিয়ডটা মানে অ্যান্টিবায়োটিক কতদিন ব্যবহার করার পরে আমরা এটাকে বিক্রি করতে পারবো ওইটার উপরেই আমাদের জোর দিতে হবে। একেবারে অ্যান্টিবায়োটিক মুক্ত সম্ভব হবে না। একটা অ্যান্টিবায়োটিক একটা নির্দিষ্ট পিরিয়ড আছে যেটা পার হওয়ার পরে ওইটা আমরা বাংলাদেশের প্রেক্ষিতে ওইটাকে আমরা গ্রহণযোগ্য বা নিরাপদ বলতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আলোচনাটা হতে পারে। আর একটা বিষয় হলো এই 20 বা 30 দিন পর্যন্ত এরকম নির্দিষ্ট কোনো আলোচনা করে আসলে ওইটা করা যাবে না যে অ্যান্টিবায়োটিকটা মুক্ত আমরা যদি ব্রয়লার পালন করি তাহলে একটা নির্দিষ্ট পিরিয়ড উল্লেখ করে আলোচনার সুযোগ নাই। এটা প্রথম থেকে শুরুটা করতে হবে, প্রথম থেকে। একদিন বয়স থেকে যদি বলি এটাও ঠিক হবে না। আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত যদি মাংস চাই তাহলে এটা 20 দিন থেকে বা 5 দিন থেকে বা একদিন থেকে এটাও সম্ভব না। তাহলে শুরুটা কখন করতে হবে? শুরুটা করতে হবে একেবারে যখন একটা শেড তৈরি করব, শেড তৈরি করার আগ মুহূর্তে যে প্ল্যান ওইখান থেকে আসতে হবে। এটা নির্দিষ্ট সময় দিয়ে হবে না বা কোনোভাবেই সম্ভব না যে আমি 5 দিন থেকে শুরু করব এমন কিছু কাজ যেটা দিয়ে আমি অ্যান্টিবায়োটিক ছাড়া পালন করব। 20 দিন থেকে শুরু করব এমন কিছু আমি ইউজ করব যে 30 দিনের মধ্যে বা 35 দিনের মধ্যে, ওটা কোনোভাবে সম্ভব না। আমাদের শুরুটা করতে হবে কোথা থেকে? একটা খামারি যখন একটা ফার্ম দিবে তখন সে ফার্মটা কিভাবে করবে ওইখান থেকে শুরুটা করতে হবে। মানে এটা একদিন থেকে বা বোর্ডিং থেকে করলে এটা কোনোভাবেই সম্ভব না। ওটা আমি আসতেছি কেন সম্ভব না। এখন আমি কিছু পয়েন্ট আলোচনা করব যে আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত যদি পালন করতে চাই বা অ্যান্টিবায়োটিক কম ব্যবহার করে যদি আমি পালন করতে চাই, তাহলে প্রথম যে কিছু পয়েন্ট আছে আমি 3টা ভাগে ভাগ করছি। একটা হলো ডিজিজ মানে রোগটা ফার্মে কিভাবে আসে, ফার্মে রোগটা কিভাবে আসে এটা যদি আমার জানা না থাকে তাহলে আমি পরবর্তী ধাপে যাইতে পারবো না। এই জন্য আমাকে আগে দেখতে হবে কীভাবে আসতেছে ডিজিজগুলো, আসতেছে ফার্মে কীভাবে, আমি ওই জায়গাগুলোকে আমি বন্ধ করে দেবো এবং ওই জায়গাগুলো আমি কীভাবে বন্ধ করব, কীভাবে আসতেছে এটা জানতে হবে এবং ওইটা জানার পরে আমি ওই রাস্তা বন্ধ করে দেবো। ওইটা বন্ধ করে দিলে যদি যেহেতু রাস্তা বন্ধ করে দেবো যে রোগ জীবাণু আসবে না, যদি না আসে তাহলে আমার অ্যান্টিবায়োটিক লাগবে না। তাহলে বিষয়টা হলো আমাকে আগে কি করতে হবে, জানতে হবে যে কিভাবে ডিজিজটা আসতেছে, তারপরে আমি দেখব কিভাবে রোগটা তৈরি করতেছে। একটা হলো কিভাবে আসে, আরেকটা হলো আসলেই হবে না, এটা ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে যার কারণে কিন্তু ডিজিজ হয়, রোগ হয়, যার কারণে আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়। এই জন্য আমরা যদি ধারাবাহিক আলোচনা করি তাহলে প্রথম দিকে আমি চলে যাই। প্রথমে আমি দেখব যে কিভাবে আসতেছে। এটা হলো যেমন খাবারের মাধ্যমে ডিজিজ আসতে পারে বা খাবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এটা যেহেতু সে প্রতিদিন খাচ্ছে, প্রতিদিন যেহেতু মানে মুরগি ব্রয়লার খাচ্ছে এবং মাংস হচ্ছে, তাহলে এটার সাথে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। খাবারের মাধ্যমে কিন্তু ডিজিজ আসতে পারে বা রোগ হইতে পারে। তাই খাবারের মাধ্যমে কী আসতে পারে, খাবারের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে খাবারের মাধ্যমে বিভিন্ন ধরনের যেমন খাবারে কী ইউজ করা হয়, ফিশ মিল ইউজ করা হয়, এটাতে কিন্তু মিট অ্যান্ড বোন মিল ইউজ করা হয়, এটাতে প্রচুর পরিমাণে ইকোলাই, তারপরে ক্লোস্ট্রিডিয়াম, নেক্রোটিক অ্যান্টারিজ যেটা করে, তারপরে সালমোনেলা, এগুলো কিন্তু খাবারের মাধ্যমে আসতে পারে এবং এটা প্রতিদিনই সে খাচ্ছে। এই জন্য খাবারের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু ডিজিজ হবে, অসুস্থ হবে। আর অসুস্থ হইলে তখন কিন্তু আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে আমাকে কী কাজটা করতে হবে, ভালো একটা খাবার হইতে হবে যেটার কোয়ালিটি ভালো এবং যেটাতে সালমোনেলা, ইকোলাই বা ক্লোস্ট্রিডিয়াম জীবাণু এবং টক্সিসিটি বা মাইক্রোটক্সিন যেটাতে কম থাকে আমাকে এমন একটা খাবার নিতে হবে। তাহলে খাবারের মাধ্যমে যদি আমি দেখি খাবারে কী কী খাবারের কী ডিজিজ আসতেছে, আমরা দেখলাম সালমোনেলা, ইকোলাই, ক্লোস্ট্রিডিয়াম, এমনকি রানীক্ষেতেও জীবাণু আসতে পারে। কারণ যেখানে ভুট্টা হয় এই ভুট্টার ক্ষেত্রে যদি কোনো কবুতর
বা অন্য কোনো পাখি যদি রানী ক্ষেতের জীবাণুটা যদি ওইখানে পায়খানা করে তাহলে ওইখান থেকেও কিন্তু খাবারে চলে আসতে পারে। তাহলে খাবারের মাধ্যমে এই ডিজিজগুলো যাতে না আসে, আমি যদি খাবার ভালো না দিই আর যদি এই খাবার খাইতে থাকি তাহলে কিন্তু মুরগি অসুস্থ হবেই। আর মুরগি অসুস্থ হওয়া মানে অ্যান্টিবায়োটিক বা অন্য মেডিসিন দিতে হবে। তাহলে আমাকে ওই রাস্তাটা বন্ধ করতে হবে। তাহলে খাবার একটা গেল, তারপরে পানি, যেহেতু খাবার এবং পানি দুটি ছাড়া অসম্ভব, এই জন্য পানির মধ্যে কী আসতে পারে, ইকোলাইটা, যেটা ফার্মে সবচেয়ে বেশি করে ব্রয়লারের ক্ষেত্রে হয় ইকোলাইটা কীভাবে আসে, এটা কিন্তু খাবারের মাধ্যমে পানির মাধ্যমে আসতে পারে। এটা এই জন্য পানিটা ভালো হতে হবে এবং ফার্ম করার আগে আমাকে দেখতে হবে যে পানির কোয়ালিটি বা ওই পানি ওই এলাকার পানি কীরকম। এই জন্য পানির মাধ্যমে কিন্তু জীবাণুটা আসতে পারে। তাহলে পানিতে কী দেখলাম, ইকোলাই, তারপরে কোকসিডিউসিস যে জীবাণু আছে এবং রানীক্ষেতের জীবাণু, এই ডিজিজগুলো কিন্তু পানির মাধ্যমে আসবে। কিসের মাধ্যমে? ইকোলাই, তারপর রানীক্ষেত এবং কোকসিডিউসিস আমাদের জীবাণু কিন্তু পানির মাধ্যমে আসতে পারে। তাহলে পানির কোয়ালিটিটা ভালো হতে হবে। তাহলে খাবার গেল, পানি গেল, তারপরে যদি দেখি কিছু পোকামাকড় আছে ফার্মে, ওগুলোর মাধ্যমে কিন্তু ব্রয়লারের, যেহেতু ব্রয়লার নিয়ে আলোচনা করতেছি, এটাতে কিন্তু কিছু ডিজিজ আসতে পারে। যেমন ঈদের মাধ্যমে ঈদের মধ্যে কি সালমোনেলা আসতে পারে, কোকসিডিয়ার জীবাণু আসতে পারে, বিশেষ করে সালমোনেলা এটাই আসতে পারে, সালমোনেলা ইকোলাই, এটা ইঁদুরের মাধ্যমে আসতে পারে। এই জন্য ইঁদুর যাতে আশেপাশে না থাকে বা যেখানে থাকে ওই রকম একটা পরিবেশ যাতে না হয়, এটা করতে হবে। যেমন আমরা যখন ফার্ম করব, ফার্মের যদি সম্ভব হয় ফ্লোরটা পাকা করব, তাহলে কিন্তু ইঁদুরের সম্ভাবনা কমে যায়। অথবা সাইডের যেই শেডের বাহিরেও কিন্তু আমি 1 ফিট পর্যন্ত পাকা করতে পারি, তাহলে কিন্তু ইঁদুর আসার সম্ভাবনা কমে যাবে। বা গর্ত করে অনেক সময় কাঁচা শেড থাকলে নিচ দিয়ে চলে আসে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আশেপাশে পরিষ্কার রাখবো, তাহলে ইঁদুর আসবে না। তাহলে এখান থেকে আমি কিন্তু ইকোলাই, তারপরে সালমোনেলা, এটা থেকে মুক্ত থাকতে পারবো। তারপর একটা পোকা হয় গুবরে পোকা, এটা দিয়ে কিন্তু গাম্বুরুর যে জীবাণুটা আছে, এটা কিন্তু এই গুবরে পোকা বা অন্য যে পোকামাকড় আছে এটা দিয়ে কিন্তু আসতে পারে। তাহলে আমাকে এই পোকামাকড় আশেপাশে যাতে না থাকে, ঝুপঝাড়, ময়লা আবর্জনা, তাহলে এবং যখন এই পরিষ্কার করব সেটা ক্লিনিং করব বা রেস্ট দিব 15 দিন বা আর বেশিও লাগতে পারে। যদি আক্রান্ত শেড হয় তাহলে বেশি দিন, 2 মাস হবে, 1 মাসও রেস্ট দিতে হয়। আর নর্মালি যদি সে থাকে বেশ থাকে বা কোনো সমস্যা না হয় তাহলে 2 সপ্তাহ গ্যাপ দিলে হয়। তাহলে কিন্তু এই জীবাণুগুলো থাকবে না। আর লিটারের মাধ্যমে কিন্তু ডিজিজ আসতে পারে। একটা হলো নতুন যেগুলো আমরা ইউজ করি, এটাতে কিন্তু কোকসিডিউসিসের জীবাণু আসতে পারে। তারপরে মাইক্রোটক্সিনও হতে পারে, মানে ফাঙ্গাস হতে পারে। তাহলে এই দুইটা কিন্তু লিটার রিলেটেড। এখন যদি আমি এমন একটা লিটার দিলাম যেটাতে এই জীবাণু হতে পারে বা লিটারের কোয়ালিটি ভালো না, বেশি শুকনা অথবা বেশি ভিজা, তাহলে কিন্তু ডিজিজ হবে। যদি আবার বেশি শুকনা হয় তাহলে কিন্তু ফাঙ্গাস, শ্বাসনালীতে গিয়ে ফাঙ্গাস হতে পারে, বুড়ার নিউমোনিয়া হতে পারে। ভিজা হলে আবার কোকসিডিউসিস হতে পারে, মাইক্রোটক্সিন হতে পারে। মাইক্রোটক্সিন হলে ইমিউনিটি কমে গিয়ে অন্যান্য ডিজিজ চলে আসতে পারে। তারপরে গাম্বুর রানীক্ষেতও আসতে পারে। তাহলে লিটার আমাকে ভালো রাখতে হবে, লিটার কোয়ালিটি ভালো থাকতে হবে। আর যদি পুরান লিটার, অনেক এলাকায় কেউ আবার কিন্তু পুরান লিটার ইউজ করে, পুরান লিটারের মধ্যে কিন্তু কোকসিডিউসিসের জীবাণু, আমাদের জীবাণু এটা প্রচুর পরিমাণে থাকে। তারপরে রানীক্ষেতের জীবাণু থাকতে পারে। তারপরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা 9 অথবা 5 এটা ভাইরাস থাকতে পারে। তাহলে এই আমরা পুরান লিটার ইউজ করব না, অনেকেই কেউ করে থাকে। তাহলে আমি লিটারের ক্ষেত্রে দেখলাম। তারপরে বিভিন্ন যন্ত্রপাতি বা গাড়ি, এগুলোতে মাধ্যমে কি আসতে পারে, বার্ড ফ্লুর জীবাণু আসতে পারে, গাম্বুরুর জীবাণু আসতে পারে, রানীক্ষেতের জীবাণু আসতে পারে, বিভিন্ন ধরনের যানবাহন বা যন্ত্রপাতি এগুলোর মাধ্যমে আসতে পারে। তাহলে আমরা দেখলাম যে কীভাবে আসে। তারপর মাছির মাধ্যমে কিন্তু সালমোনেলা, তারপরে হলো রানীক্ষেতের জীবাণু এবং ক্যাম্পাইলোব্যাক্টর, কোকসিডিউসিসের জীবাণু আসতে পারে মাছি। এই জন্য মাছি যাতে না হয় সেই রকম পরিবেশ রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে আমরা দেখলাম জীবাণুগুলা কীভাবে আসে, আমরা ওই রাস্তাগুলোকে বন্ধ করব। এটাগুলো 1 নম্বর পয়েন্ট আলোচনার, যে আমরা জীবাণু আসতে দিব না বা কোন দিক দিয়ে আসে আমরা সেটা বন্ধ করব। তারপরে হলো মুরগি কেন অসুস্থ হয়, মুরগি কীভাবে অসুস্থ হতে পারে, কেন অসুস্থ হয়, এটার উত্তরটা কী হবে? একটা আমরা দেখলাম জীবাণু কীভাবে আসতে পারে। জীবাণু কি আসলেই মুরগি অসুস্থ হবে? শুধু আসলেই হবে না, এটার সাথে 2টা জিনিস সম্পর্ক। একটা হলো জীবাণুর পরিমাণ, আর একটা হলো স্টেজ, দখল। মুরগি কখনোই অসুস্থ হয় না যতক্ষণ না পর্যন্ত মুরগি স্টেজ কন্ডিশনে না আসে। যতক্ষণ পর্যন্ত না তার স্টেজ কন্ডিশন আসবে বা দখল পড়বে, দখল পড়লেই মুরগি অসুস্থ হবে।
অসুস্থ হওয়ার দুই নাম্বার বা এক নাম্বার বলতে পারি, দুইটা সমান গুরুত্বপূর্ণ, এক নাম্বার বলতে পারি বা দুই নাম্বার বলতে পারি। একটা হলো দখল পড়তে হবে, তারপর হলো জীবাণু আসতে হবে, দুইটা। এই দুইটা শর্ত না হলে কিন্তু মুরগি কখনো অসুস্থ হবে না। তাহলে দখল খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে মুরগি বা যে কোনো প্রাণী অসুস্থ হয়, এক নাম্বার আগে দখল পড়তে হবে। অনেক সময় দেখা গেছে জীবাণু বডিতে থাকে, অনেক জীবাণু আছে, ইকলের জীবাণু, অনেক সময় ক্লোস্ট্রিডিয়ামের জীবাণু, যেগুলো নেক্রোটিক অ্যান্টারাইটিস করে, বা কক্সিডিয়ার জীবাণু, এগুলা অনেক সময় বডিতে থাকে, মুরগির ইন্টেস্টাইনের তন্ত্রে থাকে, কিন্তু মুরগি অসুস্থ হয় না। অসুস্থ কখন হয়? যখন স্ট্রেস কন্ডিশনে পড়ে। স্ট্রেস কন্ডিশন পড়া মানে কি? স্ট্রেস কন্ডিশন পড়া মানে হলো তার বডির পিএইচ পরিবর্তিত হয়ে যায়। নর্মালি বডির যেটা আমরা ফার্মে পালন করি, ওইসব মুরগির বডির বা অন্ত্রের পিএইচ হলো অ্যাসিডিক। এই অ্যাসিডিক পিএইচটা তখন কি হয়ে যায়? অ্যালকালাইন হয়ে যায়। যখন স্ট্রেস কন্ডিশনে পড়ে তখন এটা অ্যালকালাইন হয়ে যায়। যখন অ্যালকালাইন পরিবেশ তৈরি হয় তখনই কিন্তু ওই জীবাণুগুলো অ্যাক্টিভ হয় রোগ তৈরি করার জন্য। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, যখন স্ট্রেস পড়ে তখন কর্টিকোস্টেরয়েড হরমোন, এক ধরনের হরমোন আছে, এই হরমোনটা তৈরি হয়। এই হরমোনটা যখন তৈরি হয় তখন ইমিউন অর্গান বা ইমিউন সেলগুলা ড্যামেজ হয়ে যায় বা তাদের কার্যকারিতা কমে যায়, যার কারণে রোগ প্রতিরোধতা কমে যায়, তখন কিন্তু ডিজিজ তৈরি হয়। তাহলে স্ট্রেস পড়লে দুইটা ঘটনা ঘটে। একটা হলো কর্টিকোস্টেরয়েড হরমোন এসিটিএস, এটা রিলিজ হয়, আর একটা হলো পিএস পরিবর্তিত হয়। এই দুইটা ঘটনা যখন ঘটে তখনই কিন্তু মুরগি অসুস্থ হয়। তো এই দুইটা ঘটনা যাতে না ঘটে, স্ট্রেস যাতে না পড়ে, তার জন্য আমাদের কাজ করতে হবে। আর এই স্ট্রেস যদি না পড়ে মুরগি অসুস্থ হবে না। আর যদি অসুস্থ না হয় তাহলে অ্যান্টিবায়োটিক লাগবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব কীভাবে স্ট্রেস পড়ে, দখলটা কীভাবে পড়ে। তার বডি পরিবর্তিত হয়ে যায়, পিএস পরিবর্তিত হয়ে যায়, ইমিউন অর্গান কাজ করে না। কখন? যেন আমরা ধারাবাহিক যদি দেখি, একটা হলো আবহাওয়া পরিবর্তন। আবহাওয়া পরিবর্তন বলতে শীত থেকে যখন শীত যখন পরিবর্তিত হয়ে যায়, শীত থেকে পরবর্তীতে যখন গরম আসে, অথবা গরম থেকে যখন শীতে যায়, একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যখন যায় তখন অ্যাডজাস্ট করতে পারে না মুরগি, তখন অ্যাডজাস্ট করতে পারে না। ওই ক্লান্তির সময়ে ওই পিরিয়ডটা খুবই খারাপ। যদি বলা হয় মুরগির জন্য কোন পিরিয়ডটা, কোন সময়টা সবচেয়ে খারাপ, তাহলে হলো এই যে পরিবেশ বা আবহাওয়াটা যখন পরিবর্তিত হয়, এক শীত থেকে গ্রীষ্মে বা গ্রীষ্ম থেকে শীতে, এই সময়টা খুবই খারাপ। অথবা খুব বেশি গরম হইতে পারে, অতিরিক্ত গরম যখন হয় তখনও স্ট্রেস পড়ে। আর স্ট্রেস হলে ওই দুইটা ঘটনা ঘটে। অথবা অতিরিক্ত শীতে এই দুইটা ঘটনা ঘটে। তো অথবা বাচ্চা যদি অনেক দূর থেকে আসে, পরিবহন কারণেও কিন্তু স্ট্রেস পড়ে। অথবা মুরগি যখন গ্রেডিং করে, ছোট বড় যখন বাছাই করে, অথবা ভ্যাকসিন দেয়, তখন কিন্তু স্ট্রেস পড়ে, দখল পড়ে, তখন কিন্তু ওই দুই ঘটনা ঘটে, যেটা আমরা একটু আগে বলছি। তারপরে যদি অনেক খামারি আছে, অনেকেই ব্রুডিংয়ের সময় অনেক হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ইউজ করে, অথবা অ্যান্টিবায়োটিক বাচ্চা মুরগিতে কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজ হয় নর্মালি কম। যেমন প্রোডাকশন মুরগিতে, বন্য মুরগিতে আমরা যেটা বলি 1 গ্রাম 1 লিটার, আমরা বাচ্চা মুরগিতে যদি দিতে যাই তখন কিন্তু একটু কম দিতে হয়। কিন্তু নর্মালি খামারি স্ট্যান্ডার্ড যেই ডোজ, এটা কিন্তু দেয় না, বরং ডাবল বা 3 গুণ অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে। অথবা দেখা গেছে কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক ইউজ করে, যেটা দরকার নাই, দেখা গেছে 2টা 3টা 4টা অ্যান্টিবায়োটিক ইউজ করে। এইসব অ্যান্টিবায়োটিক ইউজ করলে কিন্তু মুরগির বডিতে অনেক স্ট্রেস পড়ে, দখল পড়ে, এবং লিভার এবং কিডনি ড্যামেজ হয়ে যায়। লিভার কিডনি ড্যামেজ হবে। লিভার এবং কিডনি যদি ঠিকমতো কাজ না করে তাহলে মুরগি কি মারা যেতে পারে, বা ঠিকমতো কাজ করবে না, মেটাবলিজম কম হবে, রুচি কম হবে, এবং এটা অন্যান্য ডিজিজ চলে আসবে। কারণ ভিসেরাল অর্গান লিভার এবং কিডনি খুবই গুরুত্বপূর্ণ, এটা বলার অপেক্ষা রাখে না। এই দুইটা যদি ঠিকমতো কাজ না করে কোনো কিছুই ভালো হবে না, এবং রিজাল্ট বা ফলাফল হিসেবে অন্যান্য ডিজিজ চলে আসতে পারে। তারপরে যদি মাইক্রোটক্সিন, খাবারে যদি কন্টিনিউ মাইক্রোটক্সিন খাইতে থাকে তাহলে কিন্তু স্ট্রেস পড়ে। আর এমনিতে মাইক্রোটক্সিন কিন্তু ইমিউন অর্গানগুলোকে বা ইমিউনিটি বাড়ায়, এই অর্গানগুলোকে ড্যামেজ করে দেয় বা কার্যকারিতা কমিয়ে দেয়। তাহলে অনেক দিন ধরে যদি মাইক্রোটক্সিন বা ভুট্টাতে, বিশেষ করে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে যদি দেখি, তাহলে আমাদের ব্রয়লার এবং লেয়ারের অন্যতম একটা মেইন সমস্যা হলো টক্সিসিটি, মাইক্রোটক্সিন। এটার জন্য কিন্তু ব্রয়লারের যেহেতু আলোচনা করতেছি, ব্রয়লারই বলি, এটার ওজন কম আসতেছে, খাবার কম আসতেছে, এফসিআর বেড়ে যাচ্ছে, এবং অন্যতম একটা মেইন সমস্যা এখন হলো এই মাইক্রোটক্সিন। তারপরে হলো যদি ক্রনিক কোক্সিডিউস আমাশা যদি দীর্ঘদিন ধরে মুরগিতে থাকে ব্রয়লারে, তাহলে কিন্তু স্ট্রেস পড়ে। স্ট্রেস পড়ে, যেহেতু আমাশা হলে কি ইন্টেস্টাইনে
ইনফ্লামেশন হয় বা ইনফ্লামেশন সমস্যা হয়, তখন কিন্তু খাবারের যেই ভিটামিন মিনারেল এটা কিন্তু মুরগি নিতে পারে না। না নেওয়ার কারণে তখন তার বডিতে কি ডিফিসিয়েন্সি হয়, ঘাটতি হয়। হ্যাঁ, কোক্সিডিউসিস, ক্রনিক কোক্সিডিউসিস বা আমাশা, অনেক যদি আমাশা হয়ে থাকে, তাহলে কী হবে, খাবারের ভিটামিন মিনারেলগুলো বডিতে অ্যাবজর্ব হতে পারবে না, বডিতে কাজে লাগবে না, এটা বের হয়ে যাবে। আর ভিটামিন মিনারেলের যদি ঘাটতি হয় তাহলে তারা খুবই বেশি কি সেন্সিটিভ হয়, স্ট্রেস, তারা অনেক বেশি স্ট্রেসে থাকে, তখন কিন্তু অন্যান্য ডিজিজ চলে আসবে। এরপর হলো ভিটামিন মিনারেল অন্য যে কোনো কারণে অথবা ইন্টেস্টাইন মানে অন্ত্রের যত ধরনের ভিটামিন মিনারেল বা খাবারের যত কিছু আছে এগুলো অন্ত্র দিয়ে শরীরে ঢুকে, রক্তের মাধ্যমে বডিতে যায়। কিন্তু ইন্টেস্টাইনের যদি কোনো সমস্যা থাকে, এটা মাইকোটক্সিনের কারণে হতে পারে, অন্য সালমোনেলা ইকোলাইয়ের জন্য হতে পারে, যে কোনো ডিজিজের কারণে যদি অন্ত্রের সমস্যা হয় তাহলে কিন্তু ভিটামিন মিনারেলের ডেফিসিয়েন্সি হবে। অথবা এমনিতে যদি খাবারে ঘাটতি থাকে তাহলে কিন্তু ভিটামিন মিনারেলের ডেফিসিয়েন্সি হয়। অথবা যদি ফিডের ফর্মুলেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু ডেফিসিয়েন্সি হতে পারে। এটা যদি হয় তাহলে মুরগি অলওয়েজ কি স্ট্রেস কন্ডিশনে থাকবে, দখলে থাকবে। আর দখলে থাকা মানে ডিজিজ আসবে, আর ডিজিজ আসবে মানে অ্যান্টিবায়োটিক লাগবে বা অ্যান্টিবায়োটিক দিতে হয়। তারপরে যদি দেখি, মুরগি যদি অনেক গণ থাকে, বাংলাদেশের প্রেক্ষিতে অনেক খামারি আছে যে মনে করে যে 200 মুরগি বেশি নেই, 100 মুরগি বেশি নেই। নিয়ম হলো খামারিদের টেন্ডেন্সি বা উচিত ছিল যে 100 মুরগি 200 মুরগি কম নেই, কিন্তু সবাই একটু বেশি মুরগি নেয় ফার্মে, মনে করে কিছু মারা যাবে। এই যে বেশি নেওয়ার কারণে কী হয়, মুরগি ঘন হবে, বেশি ঘন হলে লিটার পায়খানা বেশি করবে এবং অল্প জায়গায় বেশি পায়খানা করবে এবং লিটার নষ্ট হবে। আর লিটার নষ্ট হলে গ্যাস হবে, গ্যাস থেকে শ্বাসনালী নষ্ট হবে এবং লিটার থেকে কোক্সিডিউসিস বিভিন্ন ডিজিজ হতে পারে এবং এমোনিয়া গ্যাস এবং স্ট্রেস, দখল পড়বে। এক জায়গায় যখন অনেক মুরগি থাকে তখন দখল পড়ে, এই দখল থেকে কিন্তু অন্যান্য ডিজিজ আসবে। তাহলে মুরগি ঘন রাখা যাবে না, স্ট্যান্ডার্ড থেকে একটু পাতলা রাখতে হবে, এটা করা যাবে না। এরপর হলো ব্রয়লার এমনিতেই সবসময় স্ট্রেস কন্ডিশনে থাকে। ব্রয়লার এমনি স্ট্রেস কন্ডিশনে থাকে, কেন থাকে? কারণ ব্রয়লার কিন্তু প্রতিনিয়ত আপগ্রেডেশন হচ্ছে, জেনেটিক আপগ্রেডেশন হচ্ছে যাতে ওজন বৃদ্ধি পায় বা এফসিআর ভালো হয়, এটার জন্য প্রতিনিয়ত কাজ হচ্ছে। কারণ হলো আমরা যদি 20 বছর আগে দেখি তখন অনেক দিন লাগতো ওজন আসতে, তারপরে 10 বছর আগে যদি দেখি 5 বছর, কিন্তু এখন দেখা গেছে অনেক ওজন আসতেছে, অল্প বয়সে বেশি ওজন আসে, মানে বেশি খাবার খায়, তার লিভার, তার কিডনি এবং হার্টের উপরে প্রচুর চাপ পড়ে। যেহেতু তার খাচ্ছে বেশি, ওজন হচ্ছে বেশি, কিন্তু তার হার্ট, তার হৃৎপিণ্ড, তার লিভার, কিডনি যেই কাজ করে সেই কাজ অনুযায়ী কিন্তু তার ভিতরে যে অর্গান আছে, গুরুত্বপূর্ণ যে অর্গান আছে, এই অর্গানের সাইজ ছোট কিন্তু তার কাজ বেশি। তার সাইজ কি ছোট কিন্তু কাজ বেশি, এই জন্য কিন্তু সে স্ট্রেস কন্ডিশনে থাকে, সবসময় দখলে থাকে। এই জন্য তাকে কিন্তু উপযুক্ত পরিবেশ আমাদের দিতে হবে, যেহেতু সে কাজ করতে বেশি। এই জন্য তাকে, যেমন যারা কাজ করে বেশি গ্রামে বা বিভিন্ন পরিশ্রমিক কাজ করে, তারা কাজ করে বেশি, এই জন্য তারা খায়ও বেশি। কিন্তু আমরা যদি শহরের লোকজন কাজও কম করে, খায় অল্প, এই জন্য কিন্তু তাদের এরকম পরিবেশে রাখতে হবে বা ভালো কিছু দিতে হবে। এই জেনেটিক কারণে মানে ব্রয়লার মুরগি অসুস্থ হবে, কিছু মারা যাবে, মানে এটা তার বংশগত একটা বৈশিষ্ট্য। কিছু কিছু মুরগি প্যারালাইসিস হয়, মাঝে মাঝে এমনি মুরগি মারা যায়, এগুলো হলো তার বৈশিষ্ট্য, তার জেনেটিক কারণে। ওজন নিতে পারে না, পায়ে হয়, এই কিছু সমস্যা থাকে, এটা জেনেটিক কারণে স্ট্রেসে থাকে। তারপর লিটারের কথা বললাম, মেডিসিন, খাবার, একটা হলো খাবার পরিবর্তন একটা মুরগির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা স্ট্রেস কন্ডিশন। খাবার যখন অনেক সময় অনেক স্টার্টার থেকে গ্রোয়ারে চলে যায়, গ্রোয়ার থেকে ফিনিশ হবে, এক খাবার থেকে যদি হঠাৎ করে চলে যায় তাহলে কিন্তু মুরগি কিন্তু বুঝতে পারে না, তার ভিতরের যে পরিবেশটা এটা সে অ্যাডজাস্ট করতে পারে না, তখন কিন্তু মুরগি অসুস্থ হয়, যেমন পাতলা পায়খানা হয়, হজম করতে পারে না। এই জন্য নিয়ম হলো মিক্স করে অন্তত একটা খাবার থেকে আরেকটা খাবারে যাওয়ার সময় আমাকে মিক্স করে খাওয়াতে হবে, যাতে মুরগি না বুঝতে পারে যে পরিবর্তনটা আসছে। এরপর ব্যবস্থাপনাজনিত বিভিন্ন কারণে হতে পারে, খাবার যদি ঠিকমতো না দেয়, পানি যদি ঠিকমতো না হয়, তাহলে স্ট্রেস কন্ডিশনে পড়বে। তারপরে ভেন্টিলেশন খুবই গুরুত্বপূর্ণ। ভেন্টিলেশন বলতে তার অক্সিজেন যাতে যথেষ্ট পরিমাণে পায়, ভিতরের যাতে যে গ্যাস আছে এই গ্যাস যাতে বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, অ্যামোনিয়া গ্যাস বের হয়ে যাবে, এই জন্য তার আলো বাতাস যাতে ঠিকমতো হয় বা উপযুক্ত জায়গায় হয়। যদি ভেন্টিলেশন ভালো থাকে, আর্দ্রতা এবং তাপমাত্রা, যেই বয়সে যেই তাপমাত্রা দরকার বা আর্দ্রতা দরকার, ওইটা যদি মেনটেন না করা হয় তাহলে কিন্তু মুরগি অসুস্থ হবে। এই পরিবেশটা যদি আমরা দিতে পারি তাহলে মুরগি অসুস্থ হবে না। তারপরে বিভিন্ন রোগ ব্যাধির কথা আলোচনা করা, এগুলোর জন্য কিন্তু মুরগি যখন অসুস্থ হয় তাহলে তো অবশ্যই স্ট্রেস পড়ে। এমনিতে অসুস্থ হলে
স্ট্রেস পড়লে অসুস্থ হয়, আবার অসুস্থ হওয়ার কারণে কিন্তু আরও অনেক স্ট্রেস পড়ে। এই কারণে এরপরে ভ্যাকসিনেশন, আমরা কিন্তু ব্রয়লারকে ভ্যাকসিন দিচ্ছি, কেউ 2টা 3টা 4টা, এই ভ্যাকসিন এটা কিন্তু অনেক ধরনের স্ট্রেস। এরপরে হলো ভ্যাকসিন দেওয়ার আগে কিন্তু নিয়ম হলো যাতে অন্য কোনো ডিজিজ না থাকে, বা ওই ডিজিজটা যেটা ভ্যাকসিন করবো ওইটাও যাতে না থাকে, এবং যাতে ভিটামিন মিনারেলগুলো ভালো থাকে, অ্যামাইনো অ্যাসিড এগুলো যদি আমরা আগে দিয়ে রাখি। তারপরে মাইক্রোটক্সিন, এর জন্য আমরা যদি টক্সিন মেন্টার ইউজ করি আগে এবং ভ্যাকসিন দেই, তাহলে কিন্তু স্ট্রেস কম পড়বে। বা ভ্যাকসিনের পরে যদি আমি মাল্টিভিটামিন বা AD3 ইউজ করি, তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা ভালো হবে বা স্ট্রেস কম পড়বে। এই জন্য যেটা বললাম যে ভ্যাকসিন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা মুরগির স্ট্রেস পড়ে, দেখা গেছে ভ্যাকসিন করার পরে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে আমরা মুরগি কিভাবে ডিজিজ আসে এটা দেখলাম, তারপরে দখলের মাধ্যমে কিভাবে, দখল পড়লে কীভাবে মুরগি অসুস্থ এটা আমরা দেখলাম। আসলে সাউন্ড ঠিক আছে কিনা আমি তো একবার খেয়াল করলাম না। সাউন্ড কি ঠিক আছে? আমি এতক্ষণ আসলে আলোচনা করছি, আমি একবার খেয়াল করি নাই যে সাউন্ড ঠিক আছে কিনা, একটু কমেন্ট করলে। সম্ভবত ঠিক আছে, নাই তো কমেন্ট আসতো। তাহলে আমরা দেখলাম 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব কিভাবে কি কাজগুলা করলে, আগে যে আলোচনা করলাম এই আলোচনা দেখলাম আমরা কি যে কীভাবে মুরগি সমস্যা হচ্ছে বা অসুস্থ হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখলাম। এখন আমাদের কাজ হবে এই স্ট্রেস কন্ডিশন যাতে না হয় এবং ডিজিজটা যাতে না আসে, এই 2টা রাস্তা আমরা বন্ধ করে দিব। এই 2টা রাস্তা যদি আমি বন্ধ করে দিতে পারি, তাহলে মুরগি অসুস্থ হবে না। আর অসুস্থ না হলে মুরগি ওজন আসবে, খাবে, ওজন আসবে, অ্যান্টিবায়োটিক লাগবে না, আমাদের লাভ হবে। তাহলে আমরা এটা কীভাবে করতে পারি? আমি প্রথমেই বলছিলাম যে এই 5 দিন থেকে 20 দিন থেকে কি করলে মুরগি ভালো থাকবে, ওজন ভালো আসবে, অসুস্থ হবে না, অ্যান্টিবায়োটিক লাগবে না, এটা কোনোভাবেই সম্ভব না। শুরুটা করতে হবে ফার্ম করার আগে। এখন ফার্মটা আমি কিভাবে করব? আমরা একটা শব্দ জানি যে বায়োসিকিউরিটি। এই বায়োসিকিউরিটি সম্পর্কে আমরা নর্মালি যেটা খামারিরা বুঝি, এটা কি যে স্প্রে করব। এই স্প্রে করা একটা অর্থহীন বা এটা তেমন গুরুত্বপূর্ণ না। এটা হলো 3টা বায়োসিকিউরিটি 3টা অংশ থাকে, এটার লাস্ট একটা অংশের একটা সামান্য একটা কাজ, এটা দিয়ে হবে না। আমাদের বায়োসিকিউরিটি সম্পর্কে 3টা বিষয় আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। এটা যারা ফার্ম করে না তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ফার্ম করার আগে এই 3টে বিষয় আমাদের ধারণা। একটা হলো কনসেপচুয়াল, মানে ধারণাগত, আমি ফার্মটা কোথায় করব, ফার্মটা কোথায় হবে, আমার ফার্মটা কীভাবে করব, হ্যাঁ কোথায় করব, কোন জায়গায়, মানে কত দূরত্বে আমার বাড়ি থেকে এই ফার্মটা কত দূরত্ব হবে, এরকম একটা ধারণা, একটা প্ল্যান করা যে কোথায় করব, কত দূরত্ব হবে, এক সেট থেকে আরেক সেটের দূরত্ব এইটা কত হবে। কারণ দূরত্বের সাথে বৈশিষ্ট্য আমি এটা মনে হয় একটু আলোচনা করি নাই যে দূরত্বটা কেন গুরুত্বপূর্ণ। যে আমি যে ফার্মটা করব এটা 500 ফিট দূরে কেন, একটা ফার্ম থেকে এক মালিকের ফার্ম আরেক মালিকের ফার্মের দূরত্ব 500 ফিট কেন? এটার কারণ হলো বাতাসের মাধ্যমে কিছু রোগ ছড়ায়। বাতাসের মাধ্যমে সবচেয়ে বেশি রোগ ছড়ায় হলো সারা পৃথিবীতে 1 নম্বরে আছে হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু। এই বার্ড ফ্লু বাতাসের মধ্যে এত বেশি ছড়াইতে পারে যেটা আর মুরগির জগতে আর কোনো রোগ নাই, এটা এত বেশি ছড়ায়। এই জন্য কিন্তু সারা পৃথিবীতে এই ভাইরাসটা এত বেশি যে এক জায়গায় চলে যাচ্ছে। বাতাসে কিন্তু এটা সবচেয়ে বেশি ছড়াতে পারে। তাহলে এটা একটা পয়েন্ট, বাতাসের মধ্যে। আরেকটা কি ছড়ায়, রানীক্ষেত বাতাসের মধ্যে ছড়াইতে পারে, ব্রঙ্কাইটিস যেটা এটা ছড়াইতে পারে, মাইক্রোপ্লাজমা ছড়াইতে পারে, ILT। তো এটা কিন্তু বাতাস যেহেতু ছড়ায় এটাকে কন্ট্রোল করা খুবই কঠিন। তবে এই ব্রঙ্কাইটিস, রানীক্ষেত, মাইক্রোপ্লাজমা এগুলো কিন্তু খুব বেশি দূরে যেতে পারে না। এই জন্যই বলা হয় যে 500 ফিট একটা এক খামারি থেকে আরেক খামারির মালিকানা 500 ফিট দূরে হলে ভালো হয়। তাহলে কিন্তু এই যে রানীক্ষেত, ব্রঙ্কাইটিস, মাইক্রোপ্লাজমা যারা অল্প দূরে ছড়াতে পারে, এই ডিজিজগুলো যাতে না হয় সেই জন্য দূরত্ব বলা হয় যে এত দূরে একটা ফার্ম করবেন। অথবা দেশি মুরগি বা কবুতর, টার্কি, বিভিন্ন ধরনের মুরগি যারা কলেরা, সালমোনেলা, ইকোলাই, রানীক্ষেত, বার্ড ফ্লু এসব জীবাণু ছড়াতে পারে, এই এবং বিভিন্ন ধরনের বন্য পাখি বা হাঁস এগুলো কিন্তু কলেরার জীবাণু, তারপরে সালমোনেলা, ইকোলাই, মাইক্রোপ্লাজমা এগুলো ছড়াইতে পারে। এইসব বাড়ির পাশে বা বাড়ির এইরকম লোকাল দেশি কোনো কিছু পাখির ফার্ম থাকা যাবে না এবং একটা নির্দিষ্ট দূরত্বে করতে হবে। এটা হলো ধারণাগত, এই কাজটা ধারণাগত। এবং তারপরে কি স্ট্রাকচারাল, আমি ফার্মটা কিভাবে করব, কত উচ্চতায় করব, হ্যাঁ এটা কত উচ্চতায় করলে
আমার ফার্মটা ভালো থাকবে, ভেন্টিলেশন ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, মুরগি স্ট্রেসে পড়বে না। উচ্চতার জন্য যদি 9 ফিট বা 10 ফিট হয় তাহলে উচ্চতা বেশি হলে তাপ লাগবে না। হ্যাঁ, তাপ না লাগলে মুরগি স্ট্রেসে পড়বে না, দখলে পড়বে না। স্ট্রেস যদি না পড়ে তাহলে মুরগি অসুস্থ হবে না, তাহলে স্ট্রেস কন্ডিশন কম হবে। এই জন্য উচ্চতা বেশি হলে ভালো হয়, 9 ফিট বা 9.5 বা 10ও হইতে পারে। কিন্তু দক্ষিণাঞ্চলে যারা মাচার উপরে বা পুকুরে করে তারা 6 ফিট বা 7 ফিট দিলেই হবে, যেহেতু নিচে আরও 4 ফিট বা 5 ফিট থাকে। এই জন্য উচ্চটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দিক পূর্ব পশ্চিমে করতে হয়, যাতে সূর্যের আলো শেডে না ঢোকে, পূর্ব পশ্চিমে করতে হয়, শেডে যাতে ভালো হয়। তারপরে হলো চালের যে টিনের যে চাল আছে না, ছাদ বা সাইডের যে অংশ, এটা 3 ফিট বাড়ানো উচিত। হ্যাঁ, টিনের যে বাড়তি অংশ এটা 3 ফিট 3.5 ফিট করলে ভালো হয়। তাহলে কী হবে, বৃষ্টির পানি ঢুকবে না আর সূর্যের আলো ঢুকবে না। তাহলে বৃষ্টির পানি যদি যায় তাহলে কী হবে, লিটার নষ্ট হবে, লিটার নষ্ট হলে কক্সিডিওজে মাইক্রোটক্সিন হবে, রানীক্ষেত গাম্বুরু হতে পারে। এই জন্য টিনের বাড়তি অংশ 3 ফিট 3.5 ফিট করতে হবে। কিন্তু বাংলাদেশে মনে হয় কোনো ফার্ম 10% বা 5% ফার্মও এরকম হবে না, যেটা ফরজ। তাহলে টিনের বাড়তি অংশ লাগবে, উচ্চতা ভালো হইতে হবে, দিক ঠিক মতো দিক ঠিক থাকলে, যেটা বলেন সূর্যের আলো পড়বে না। সূর্যের আলো না পড়লে কি, সূর্যের আলো যদি খাবারের উপরে হবে খাবারের কোয়ালিটি নষ্ট হয়, খাবারের মধ্যে মাইক্রোটক্সিন হয়, তারপরে খাওয়ার সমস্যা হলে কিডনি লিভার ড্যামেজ হয়, এবং খাবারের ভিটামিন মিনারেলগুলো অক্সিডাইজ হয়ে নষ্ট হয়ে যায়, যে খাবার খাইলেও কিন্তু কাজে লাগলো না। এই ঘটনাগুলি ঘটে, যার কারণে কিন্তু দিক একটা গুরুত্বপূর্ণ, টিনের বাড়তি অংশ গুরুত্বপূর্ণ। তারপরে হলো ইঁদুর যদি যাতে না হয়, পাকা হলে ভালো হয়, পাকা যদি না হয় তাহলে আমরা 4 ইঞ্চি নিচে, এই ব্রয়লারের শেডের কাঁচা হলে 4 ইঞ্চি নিচে আমি ভালো একটা পলিথিন, 4 ইঞ্চি নিচে মাটি তুলে 4 ইঞ্চি যখন আমি শেডটা তৈরি করব তখনই পলিথিন দিয়ে নিব 4 ইঞ্চি নিচে। তখন কিন্তু আর লিটারটা ভিজা ভিজা ভাব হবে না, আর্দ্রতা কম হবে, লিটার শুকনা থাকবে। এই কাজটা যদি আমরা করতে পারি, মাটি 4 ইঞ্চি নিচে ভালো পলিথিন দিয়ে তারপরে মাটি দিয়ে দিব, তাহলে কিন্তু হবে না, ভিজা ভিজা হবে না, লিটার ভালো থাকবে। লিটার ভালো থাকলে তো মুরগি অনেকটাই ভালো, লিটার ভালো মানে মুরগি অনেকটাই ভালো। আমরা এই কাজটা করতে পারি। আর ইঁদুরের জন্য ইঁদুর তার বাহিরের যে ঝোপঝাড় বা খাবার ঝাড়ু দেওয়া, এগুলো যাতে না হয়, যেটা আমি একটু আগে আলোচনা করছি, একবারে ক্লিন পরিষ্কার রাখতে হবে। লিটার করতে হবে, গরমের সময় লিটার বেশি দেওয়া যাবে না, তাহলে কি হবে, গ্যাস বেশি হবে, মুরগি আরও বেশি স্ট্রেস করবে, গরম বেশি হবে। লিটারটা কম রাখতে হবে, 1 ইঞ্চির মতো। তারপরে বাচ্চা মুরগিতে বা প্রথম 15 দিন তুষ ব্যবহার করা উচিত। তুষ ব্যবহার করলে কিন্তু মুরগি যে লিটারে যে সমস্যা হয়, ফাঙ্গাস, হ্যাঁ, তারপরে অন্য যে সমস্যা হয়, যদি আমি 15 দিন বা 12 দিন যদি আমি তুষ ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মুরগি অনেকটাই ভালো থাকবে। আর লিটার কিন্তু শীতের সময় বেশি দিতে হয়, লিটার যদি বেশি দেওয়া হয় 2 ইঞ্চি 3 ইঞ্চি, তাহলে মুরগি কী বলে তাপ তৈরি হয় এবং শীতে কষ্ট হয় না, স্ট্রেস কম পড়ে। এই জন্য লিটারের উচ্চতা গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা গেছে 1000 মুরগিতে 1000 বা 500 টাকা লিটার বাঁচিতে গিয়ে কিন্তু 2 দিন পরে গাম্বুরু চলে আসে, আমাশা চলে আসে। 1000 টাকা 500 টাকার জন্য বলে যে আর 2 দিন যাক, অথবা 25 দিন হয়েছে বিক্রি তো করে দিব, ওই তো আর 2 দিন পরে বিক্রি করে দিব। এই অল্প টাকা বাঁচাতে গিয়ে কিন্তু 2 লাখ 2.5 লাখ টাকা রিক্সে পড়ে যায়। তখন কিন্তু গাম্বুরু রানীক্ষেত বা অন্য সমস্যায় কিন্তু তখন কিন্তু 50,000 1 লাখ লস হয়ে যেতে পারে। এই যে অল্প টাকা বাঁচানোর প্রবণতা বা চিন্তা করে যে যাক অল্প করে, এইগুলো করা যাবে না। যেটা যখন দরকার এটা করতে হবে। তারপর পর্দা, সেটা কীরকম পর্দাটা, বাংলাদেশে কিন্তু 90% খামারের পর্দা ঠিক নাই। পর্দা 2 ধরনের হতে পারে, একটা হলো নিচে সেট করে দেওয়া থাকবে, নিচে থাকবে, আমি উপরে সুতা টানানো থাকবে, আমি উপরে ধরে শেডের ভিতরে থেকে আমি উপরে যে থাকে ওটা দিয়ে টান দিব, নিচ থেকে উপরে উঠবে, পর্দা নিচ থেকে উপরে উঠবো, আমার প্রয়োজন অনুযায়ী আমি উপরে তুলবো, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি সুতা দিয়ে টান দিব, তখন এক পাশে টান দিব আরেক পাশে উঠবে, এভাবে উঠবে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি রেখে বেঁধে দেবো, আমার দরকার হয়েছে আরও কম রাখবো, এভাবে তখন নামাবো, আমার ইচ্ছা অনুযায়ী এভাবে আপ ডাউন করবো। এটা কিন্তু 90% খামারের নাই, এটা একটা ফরজ। পর্দা খুবই গুরুত্বপূর্ণ। পর্দা যদি কারো ঠিকমতো না হয় তাহলে মুরগি কিন্তু গ্যাস হবে, লিটার ভালো থাকবে না, ভেন্টিলেশন ভালো থাকবে না। ভেন্টিলেশন ভালো না থাকলে মুরগি কোনো কিছু ভালো থাকবে না। এখানে কি জড়িত, যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্দ্রতা, তাপমাত্রা, এই ভেন্টিলেশন ভালো হবে না। যখন প্রয়োজন তখন আমাকে কিন্তু আপ ডাউন করতে হবে। হঠাৎ বৃষ্টি আসতে পারে, হঠাৎ জ্বর আসতে পারে, শীত বেশি হতে পারে, বা এই অনুযায়ী কিন্তু আমাকে আপ ডাউন করতে হবে। এই জন্য পর্দা নিচে থাকবে, আমি ইচ্ছা অনুযায়ী আপ ডাউন করবো। অথবা পর্দা 2টা অংশ থাকবে, 4 ফিট পর্যন্ত একটা থাকবে, আবার 4 ফিট থেকে উপরে 3 ফিট বা 5 ফিট 2টা পর্দা থাকবে। এই 2টা সিস্টেম যে কোনো একটা মানতে হবে। কিন্তু প্রচলিত পর্দার সিস্টেম যেটা
সব সমস্ত একসাথে দেওয়া হয়, উপর থেকে নিচে নামানো হয়, এটা দিয়ে হবে না। আমরা কি আলোচনা করতেছিলাম? এটা হলো কনসেপচুয়াল বায়োসিকিউরিটি, তারপর হলো স্ট্রাকচারাল বায়োসিকিউরিটি। স্ট্রাকচারাল বায়োসিকিউরিটির মধ্যে আরেকটা আছে, যেটা কি যারা বিডার ফার্ম আছে তারা যেভাবে সেটটা তৈরি করে, ওইখানে কিন্তু তারা ভেন্টিলেশন ভালো রাখতে পারে, যা যা দরকার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্দ্রতা, তাপমাত্রা যেভাবে দরকার তারা এটা কিন্তু ম্যানেজ করতে পারে, যারা বিডার ফার্ম আছে। আমরা কিন্তু খামারে কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু পারি না, অনেক কিছু আমরা জানি বা বুঝি, কিন্তু অনেক কিছু পারি না, কিছু সীমাবদ্ধতা আমাদের আছে। তারপর হলো অপারেশনাল বায়োসিকিউরিটি। অপারেশনাল বায়োসিকিউরিটি হলো যেটা আমরা নর্মালি করে থাকি। অপারেশন মানে প্রতিদিনের কাজ, হ্যাঁ, যেমন স্প্রে করা, অথবা একজন ডাক্তার আসবে বা ভিজিটর আসবে, গেটে স্প্রে করা, রুটিন মাফিক শিডিউল রাখা, অথবা গাড়ি যখন আসবে তখন গাড়ি স্প্রে করা, এবং কোথায় কী থাকবে, গেট আছে কিনা, বা শেডে ঢোকার আগে একটা কিছু থাকতে পারে, একটা গেটের মাধ্যমে একটা কিছু থাকবে যাতে জীবাণু স্প্রে অথবা কাপড় চেঞ্জ যদি সম্ভব। আর হলো একটা হলো শেডের ভিতরে অবশ্যই জুতা রাখতে হবে। বায়োসিকিউরিটি সবগুলো তো আর নর্মাল খামারি যারা কমার্শিয়ালি তারা তো মানতে পারবে না, তবে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস অবশ্যই মানতে হবে। একটা হলো শেডের চারদিকে, শেড থেকে 4 থেকে 5 ফিট দূরে অথবা আরও বেশি যদি সম্ভব হয় একটা বেড়া দিতে হবে, অবশ্যই এটা বেড়া দিতে হবে। কারণ হলো ব্রয়লার বিভিন্ন ফার্মের সমস্যা হয়, তখন কিন্তু কুকুর বিড়াল তারা কিন্তু শেডের কাছাকাছি নিয়ে এসে ওই মুরগিকে দেখায় দেখায় খায়, হ্যাঁ, দেখায় দেখায় খায় আর বলতে থাকে আমি তোমাদেরও খাবো, এরকম যাতে না হয় এই জন্য দূরে বেড়া দিতে হবে, 4 ফিট 5 ফিট, সম্ভব হলে আরও বেশি দূরে বেড়া দিতে হবে, এই কাজটা করতে হবে। আর হলো জুতা থাকতে হবে, শেডের ভিতরে জুতা থাকতে হবে, এটা ফরজ। আর এক জোড়া জুতার দাম তো বেশি না, এইটা শেডের ভিতরেই থাকবো, কিন্তু আমি বাইরে থেকে যখন আসবো তখন আমি বাইরের জুতা ভিতরে নেব না, এই কাজগুলো করতে হবে। এরপরে যদি চটের বস্তাতে যদি আমি জীবাণুনাশক দিয়ে ইয়ে করতে পারি, অথবা প্লাস্টিকের কোনো কিছুতে যদি সম্ভব হয় ওটা পাটা চুবিয়ে যেতে পারি, বা হাত জীবাণুমুক্ত করে যেতে পারি, এই কাজগুলো যেগুলো সবার জন্য সম্ভব, এই কাজগুলো আমাদের করতে হবে। এই হলো বায়োসিকিউরিটির ব্যাপার। এই আরও আস্তে আস্তে অনেক আলোচনা তো, এই জন্য একটু দ্রুত করতেছিলাম। আচ্ছা যাক, তাহলে আমরা শেডের ব্যাপারগুলা আমরা কিন্তু আলোচনা করলাম। আমরা যদি এগুলো ঠিক মতো করি তাহলে কিন্তু মুরগি একটা উপযুক্ত পরিবেশ পাবে। উপযুক্ত পরিবেশ যখন পাবে, সে খাবে, ওজন হবে, খামারির লাভ হবে, অ্যান্টিবায়োটিক লাগবে না। আমরা নর্মালি করি কি, আমরা কোনো পরিবেশ দিতে চাচ্ছি না, তার সুযোগ সুবিধাগুলো দিচ্ছি না, তার কাছ থেকে আমরা আদায় করতে চাচ্ছি কি দিয়ে? অ্যান্টিবায়োটিক দিয়ে। ওই রাস্তাটাকে আমাদের ওই রাস্তা থেকে সরে আসতে হবে, আমাকে তাকে তার প্রাপ্য জিনিস দেব, তখন কিন্তু আমার অ্যান্টিবায়োটিক লাগবে না। আরেকটা পয়েন্ট বাদ গেছিল মনে হয়, যে এই হ্যাচারি থেকে কিন্তু জীবাণুটা কিভাবে আসে। হ্যাচারি থেকে কিন্তু জীবাণু আসে, ওই পয়েন্টটা। হ্যাচারি থেকে কি, ব্রয়লারের ক্ষেত্রে রিউ ভাইরাস, যেটা এখন সারা বাংলাদেশের একটা সমস্যা, আগে ছিল না, আইবিএস, ইনক্লুশন বডি হেপাটাইটিস, এই রোগটা কিন্তু এখন বেশি হচ্ছে। রিউ, আইবিএস, এটা কিন্তু হ্যাচারি থেকে আসে। এখানে কিন্তু খামারি দায়ী না খুব বেশি, ফার্মেও হইতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে হ্যাচারি থেকে আসে রিউ ভাইরাস। তারপরে হলো আইবিএস, তারপরে এআই, বার্ডফ্লুর যে ভাইরাস, এটাও কিন্তু হ্যাচারি থেকে আসতে পারে। ব্রঙ্কাইটিস, সালমোনেলা, ইকোলা, স্টেপ্টোককাস, স্টাফাইলোককাস, রানীখা, কোনো কতভাবে রানীক্ষেতেও আসতে পারে। এই জীবাণুগুলো কিন্তু হ্যাচারি বাচ্চার মাধ্যমে নিয়ে আসে, এখানে কিন্তু হ্যাচারি দায়ী। তা আপনি যেমন একটা বাচ্চা নিলেন, যে বাচ্চাতে সমস্যা, এটা কিন্তু খামারের কোনো মেডিসিন দিয়ে বা ট্রিটমেন্ট করে অনেক কিছু করা যায় না, এক্ষেত্রে কিন্তু সমাধান পাওয়া যায় না। আইবিএস, রিউ ভাইরাস, এগুলো তেমন কিছু করার সুযোগ নাই। এই বাচ্চা যদি খারাপ হয় তাহলে আপনার কিছু করার নাই, এখানে কোনো মেডিসিনও কাজ হবে না। এটা আমাকে ভালো কোম্পানির ভালো বাচ্চা নিতে হবে এবং কোম্পানির সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর বিডার ফার্ম থেকেও কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আসতে হবে। বিডার ফার্ম থেকে ডিমের মাধ্যমে, যেগুলো বললাম, যেমন সালবেলা, মাইক্রোপ্লাজমা, এগুলো ডিমের মাধ্যমে আসতে পারে। ডিমের মাধ্যমে ফার্ম থেকে হ্যাচারিতে আসতে পারে, হ্যাচারি থেকে ফার্মে আসতে পারে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কীভাবে জীবাণু বা রোগ ব্যাধি ফার্মে আসে। তাহলে আমরা কিভাবে অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালতে পারবো, এটা একটা পয়েন্ট আলোচনা করছি। তারপরে হলো ক্লিনিং এবং ডিসইনফেকশন, আমরা কীভাবে পরিষ্কার করব, এটা কিন্তু ধারাবাহিক আলোচনা হয়েছে। তারপরে ডিসইনফেকশন, জীবাণুনাশক স্প্রে, ক্লিনিং করার পরিষ্কার করার পর জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হয়। তারপরে ডাউন টাইম বলতে ব্রয়লারের ক্ষেত্রে যেহেতু আলোচনা হচ্ছে, ব্রয়লার 2 সপ্তাহ পর্যন্ত ক্লিন করতে হবে, তারপরে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে, তারপরে ডাউন টাইম মানে 14 দিন রেখে দিতে হবে, যাতে ভিতরে যে জীবাণুগুলো ছিল, আশেপাশে যেগুলো ছিল, এগুলো যাতে কমে যায়।
100% সম্ভব না হলেও 80-90% যাতে হয়, তাহলে কিন্তু রিস্ক কমে যাবে। এই কাজগুলো আমাকে করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি কিভাবে ক্লিনিং করব, এটা তো আমার আগে আলোচনা হয়েছে। এখন এগুলো যদি বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে মনে হয় সম্ভব হবে না। এই জন্য আমাকে মেন পয়েন্টগুলো আমি আলোচনা করব। ডাউন আর যদি ব্রয়লার মুরগি যদি রানীক্ষেত দিয়ে আক্রান্ত হয়, গাম্বুরু দিয়ে আক্রান্ত হয়, তাহলে কিন্তু 2 সপ্তাহ দিলে হবে না, তখন কিন্তু 1 মাস রেস্টে রাখতে হবে, মিনিমাম 1 মাস রেস্টে রাখতে হবে মিনিমাম। এবং আশেপাশে লিটার রাখা যাবে না, ওগুলো পুড়িয়ে ফেলতে হবে, সুন্দর করে ক্লিন করতে হবে। এবং পাত্র, তারপর হলো ওয়াল, ঝাড়ু, পর্দা, সম্ভব হলে লিটারের উপর থেকে একটু অংশ তুলে ফেলে দেয়া, এবং পাত্রগুলা জীবাণুনাশক বা ক্লোরিনের পানিতে, ব্লিচিংয়ের পানিতে চুবিয়ে রাখা, এগুলো সব একবার সুন্দর করে পরিষ্কার করতে হবে। তারপরে লাস্টে জীবাণুনাশক দিয়ে স্প্রে করব। এই হলো 2 নম্বর কাজ। তারপরে অল ইন অল আউট, মানে মুরগি আমরা এইভাবে পালন করব যাতে 2 বেস 3 বেস না হয়। যেমন একজন খামারির 3টে বেস থাকে, 4টে বেস থাকে, পাশাপাশি থাকে। একটার হলো কি, এখন বোর্ডিং চলতেছে, কোনোটার 10 দিন, কোনোটা 20 দিন, কোনোটা 30 দিন, আবার কোনোটা বিক্রি করলো। এই যে বিভিন্ন স্টেজে একই মালিকের পাশাপাশি ফার্ম, এগুলা করা যাবে না। এগুলা করলে মুরগি অসুস্থ হবেই। কারণ হলো বড় মুরগি যেগুলো থাকে, মনে হচ্ছে যে বড় মুরগি সুস্থ আছে, কোনো সমস্যা নাই, এটা কিন্তু ভুল ধারণা। বড় মুরগি সুস্থ আছে ঠিক আছে বাহ্যিকভাবে, কিন্তু ভিতরে তার মধ্যে কি সালমোনেলা, ইকোলাই অথবা অন্য জীবাণু, গাম্বুরু বা অন্য জীবাণুর থাকতে পারে। এগুলো কিন্তু পায়খানার সাথে আসতে পারে, এবং এগুলো থেকে আবার যেটা 30 দিন 20 দিনে আসবে, 20 দিন থেকে 10 দিনে, 10 দিন থেকে ব্রুডিংয়ে, এভাবে ধারাবাহিকভাবে কিন্তু চক্রাকারে চলতে থাকবে। তাদের যে জীবাণুর যে সাইকেল, লাইফ সাইকেল, একটা গ্যাপ দিতে হবে, একটা গ্যাপ দিতে হবে। আমি যদি বিভিন্ন বয়সের মুরগি পালি তাহলে কিন্তু গ্যাপ থাকবে না। আর গ্যাপ যদি না থাকে তাহলে কোনো জীবাণু মারা যায় না, কোনো জীবাণু কিন্তু মারা যাবে না যদি গ্যাপ না থাকে। এই জন্য গ্যাপ দিতে হবে। এখন যদি গ্যাপ দিতে হয় তাহলে আমাকে বেস পালতে হবে একটা, অথবা একই বয়সের মুরগি পালতে হবে। একটা সেট থাকতে হবে অথবা একই বয়সের মুরগি থাকতে হবে। তখন 2টা 3টা 4টা সেট থাকলে সমস্যা নেই। বিভিন্ন বয়সের মুরগি থাকবে, একই বয়সের সেট 4টা থাকবে, কোনো সমস্যা নেই। আর যদি বিভিন্ন বয়সের মুরগি হয় তাহলে ওই ফার্মের জীবাণু কখনো যাবে না। কারণ হলো কি, জীবাণুকে কমাইতে হইলে ডাউন টাইম দিতে হয়, মানে রেস্ট দিতে হয়। যেহেতু রেস্টের সুযোগ নাই, আপনি একটা বন্ধ করছেন কিন্তু আরেকটা তো আছে, ওইটা থেকে যাবে। এই জন্য মাল্টি এজ ফার্ম করা যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে অনেকেই এটা পালন করেন, এই কাজটা করতে হবে। তারপরে বাচ্চার কোয়ালিটি, এটা কিন্তু আলোচনা করছি। বাচ্চার কোয়ালিটি ভালো হইতে হবে। যদি বাচ্চার কোয়ালিটি হয় খারাপ হয় তাহলে আপনার এদিক দিয়ে খাবার ব্যবস্থাপনা, আপনার শেড, আপনার সবই ঠিক আছে, বাচ্চা ভালো না, তাহলে কোনো কাজ হবে না। এই জন্য বাচ্চার কোয়ালিটি ভালো হইতে হবে। তারপর হলো নিউট্রিশন, পুষ্টি, মানে খাবারের কোয়ালিটি। খাবারের কোয়ালিটি যদি ভালো না হয়, আপনার দিকে বাচ্চা ভালো, এদিক দিয়ে খাবারের কোয়ালিটি ভালো না, বাচ্চা ভালো, ব্যবস্থাপনা ভালো, ভ্যাকসিন শিডিউল ভালো, সবই ভালো, কিন্তু খাবারের কোয়ালিটি যদি ভালো না হয়, ফর্মুলেশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার হবে না, রেজাল্ট ভালো আসবে না, সমন্বিত। আর এখানে এমন একটা মুরগি পালন একটা এমন একটা ব্যাপার, এখানে অনেক অনেক লোক জড়িত, একটার সাথে একজনের সাথে অনেকে জড়িত। যেমন এই মালিকগুলো খামারি, বা খামারির সাথে জড়িত কে, ভ্যাকসিন কোম্পানি জড়িত, ডিলার জড়িত, খাবার কোম্পানি জড়িত, বাচ্চা কোম্পানি জড়িত, যারা কাজ করে ওয়ার্কার তারা জড়িত। মানে একটা জিনিসকে অনেকে নিয়ন্ত্রণ করে। একটা জিনিসকে যখন অনেকে নিয়ন্ত্রণ করে তখন কিন্তু এখানে সমস্যাটা বেশি হয়। যদি এককভাবে, যেমন যারা সমন্বিত ফার্ম করে ইন্ডিয়াতে বড় বড় প্রজেক্ট আছে, তাদের কাছে কিন্তু সব একা, সে নিজে খাবার বানায়, নিজে বাচ্চা, নিজে ব্যবস্থাপনা, নিজে সব কিছু করে, যার কারণে কিন্তু সেখানে রিজাল্ট বা ফলাফল ভালো আসে। কেন, এখানে এককভাবে সবাই সব কিছু নিয়ন্ত্রণ করার কারণে সে সব কিছু জানে। আর আমাদেরটা অনেকজন জড়িত থাকার কারণে আমরা কিন্তু নিজে এগুলো কন্ট্রোল করতে পারতেছি না, যার কারণে আমাদের ইচ্ছা আছে ভালো করার, কিন্তু করার সুযোগ থাকে না। কারণ কে কোন কোয়ালিটির খাবার দিল, বাচ্চা দিল, ভ্যাকসিন দিল, এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতেছি না, যার কারণে কিন্তু আমাদের সীমাবদ্ধতা, আমরা ইচ্ছা করলে অনেক কিছু পারি না। অনেকের হাত এখানে জড়িত। তাহলে খাবার খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য খাবার কোনটা ভালো কোনটা খারাপ, এটা বড় কোম্পানি বা তাদের হিস্ট্রি নিতে হবে, এগুলা আসলে এখানে আলোচনা করার সুযোগ নাই। এরপরে ভালো ব্যবস্থাপনা করতে, ভালো ব্যবস্থাপনা বলতে এখানে ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাচ্চা, খাবার, অন্য বিষয়ে দেখলাম। ব্যবস্থাপনার মধ্যে কী আছে, পর্দা যেটা একটু আলোচনা করছি, এটা একটু করতে, এটা যদি ভালো হয় তাহলে অনেক কিছু ভালো। তারপর লিটার আলোচনা করলাম,
লিটার হিসেবে কী কী দেওয়া যায়, এটা এক এক জায়গায় বালু দেওয়া যায়, তারপরে এই যে তুষ বললাম তুষ এটা বালু, তারপরে কাঠের গুঁড়ি ইউজ হয়, আর বিভিন্ন জায়গায় আটকের সুবরা এগুলো ইউজ হয়। লিটার মানে হলো যেটা পায়খানার যেটা পায়খানার মধ্যে যে পানি থাকে এটা শোষণ করে নিবে, দামে সস্তা, এই এটা হলো সবচেয়ে ভালো বা লিটারের কোয়ালিটি গুণাবলী এই যে সে শোষণ করে নিবে, গ্যাস কম হবে। তাহলে অনেকে কিন্তু আবার তুষেরও ইয়া করে যে তুষ দিলে ভিজে ভিজে ভাব থাকে, এইরকম যদি হয় অনেকে অভিযোগ করে, কেউ কেউ করে থাকে। এক্ষেত্রে আমরা কিছু ওই কাঠের গুঁড়া মিক্স করতে পারি, তাহলে ওই সমস্যাটা থাকে না। এরপর ইউনিফর্মিটি ভালো রাখতে হবে। ইউনিফর্মিটি ভালো রাখতে গেলে আমাকে কী করতে হবে, অনেক সময় করে কি হ্যাসারির মালিক যারা আছে বা হ্যাসারি থেকে বিভিন্ন বয়সের বাচ্চা দেয়। বিভিন্ন বয়সের বলতে কোনো বিডার দেখা গেছে তারা যারা বিডার ফার্মের মালিক তাদের 5টা ফ্লক আছে, 5টা ফ্লকের এই মেটালান অ্যান্টিবডি, বিশেষ করে গাম্বুরুর যেই ভ্যাকসিনগুলা বিডার ফার্মে ইউজ করে সেখানে এক এক ফার্মের মেটালান অ্যান্টিবডি এক এক রকম, 5 রকমের। তখন অনেক সময় করে কি তারা 5টা ফার্মের বাদ ডিম একসাথে ফুটানোর পরে এটা একসাথে মিক্স করে বিক্রি করলে তখন কি হয়, তখন ভ্যাকসিন শিডিউল যখন আমরা করব তখন এখানে তো বিভিন্ন ধরনের বাচ্চা মিক্স করে দিছে, তখন কি হবে, তখন এটা কিন্তু ভ্যাকসিন যখন শিডিউল করবো আমরা তখন কোনোটা কাজ হবে না, কারণ কোনোটার ভ্যাকসিন শিডিউল আগে করা উচিত ছিল, কোনোটার পরে, কোনোটা মাঝখানে। এই জন্য মিক্সার করে যদি কেউ বিভিন্ন ফ্লকের বাচ্চা সাপ্লাই দেয় তাহলে ওখানে ভ্যাকসিন শিডিউল কাজ করবে না, ঠিক আছে। আবার অনেক সময় কি গ্রেডিং করে না, বিভিন্ন ধরনের মিক্স করে বাচ্চা দেয়, ওইখানেও কিন্তু সমস্যা হয়। এই জন্য বাচ্চার কোয়ালিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে কি সিজনাল পরিবর্তন, এখানে সিজনাল ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো বর্ষাকালের কিন্তু খাবারের কোয়ালিটি একরকম হবে, ব্যবস্থাপনা একরকম হবে, তার শীতের সময় একরকম হবে, অথবা আবহাওয়া পরিবর্তন হচ্ছে শীত থেকে গ্রীষ্মে অথবা গ্রীষ্ম থেকে শীত, এইরকম যে পরিবর্তন ওই সময় কিন্তু আমাদের কাজ করতে হবে, এখানে কাজ করতে হবে। এখন এই নিয়মে কিন্তু কোম্পানি করে কি তারা সিজন অনুযায়ী মোটামুটি পরিবর্তনের চেষ্টা করে, সিজন অনুযায়ী যে খাবারের ফর্মুলেশন এটা করা তারা চেষ্টা করে, কিন্তু সব ফার্মের তো সব কন্ডিশন একরকম থাকে না। এই জন্য নিজেদের কিছু কাজ করতে হবে। কোম্পানির যে পরিবর্তন এটা তো করবেই, করার চেষ্টা করে, কিন্তু সবসময় সম্ভব হয় না। দেখা যায় এক এক জেলায় কোনো জেলায় শীত বেশি, কোনো জেলায় গরম, এরকম হওয়ার কারণে ন্যাশনালি যে ফিডের পরিবর্তন করা উচিত তখন কিন্তু অ্যাডজাস্ট হয় না, তখন কিন্তু খামারিদের কিছু পরিবর্তন করতে হয়। যেমন গরমের সময় মাইক্রোটক্সিনের সম্ভাবনা বেশি থাকে, কক্সিডিওসিস বেশি থাকে, এই জন্য কি মাইক্রোটক্সিনের সমস্যার জন্য আমরা টক্সিন ব্যান্ডের ইউজ করতে পারি, এই কাজটা করতে পারি। তার ফলে ইমিউনিটি কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যখন আবহাওয়া পরিবর্তন হয় তখন আমরা বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট আছে এগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে লিভার টনিক, কিডনি টনিক এগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে সিজনাল যে পরিবর্তন হবে সেখানে গরমের সময় আমরা স্যালাইন, ইলেক্ট্রোলাইট এগুলো দিতে পারি। তারপরে ক্রোমিয়াম আছে বিভিন্ন কোম্পানির, গ্লুকোজ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এগুলো আমরা কি সিজনাল যে পরিবর্তন না তাৎক্ষণিক যে সমস্যা এটা কিন্তু আমাকে নিজে সমাধান করতে হবে। সিজন এটা ব্যবস্থাপনা। তারপরে পাত্র ব্যবস্থাপনা, পাত্র বলতে খাবার পাত্র, পানির পাত্র, এটা নির্দিষ্ট বয়স অনুযায়ী যার দরকার ওটা আমাদের দিতে হবে। অনেকে কম দেয়, এটা কিন্তু ঠিক না, এটার কিন্তু খারাপ প্রভাব পরবর্তীতে পড়ে। এই পাত্র ব্যবস্থাপনা এগুলো করতে হবে। তারপরে হলো ডিজিজ সার্ভেলেন্স, মানে ফার্মের সব কিছু দেখাশোনা করা, যেই ফার্মে যে যারা যাচ্ছে এই খাবারটা, অনেক সময় খাবারের সমস্যা থাকে, যারা কাজ করে তারা কিন্তু বুঝে না, তারা কিন্তু খাবার দিতেই থাকে, দেখা যাচ্ছে খাবারটা নষ্ট হয়ে গেছে, গরম হয়ে গেছে, দলা হয়ে গেছে, কালো হয়ে গেছে, এটা কিন্তু যারা কর্মচারী তারা কিন্তু খেয়াল করে না, তারা সব কিছু দিতে থাকে। যখন মুরগি মরা শুরু হয় তখন কিন্তু মালিক বুঝে। এই জন্য এটা খেয়াল করতে হবে যে খাবার ঠিক আছে কিনা, পানির কোয়ালিটি ঠিক আছে কিনা, পানি ঠিক মতো দিচ্ছে কিনা, ভেন্টিলেশন ঠিক আছে কিনা, হ্যাঁ। এরপর হলো খাবার পাত্র, পানির পাত্র বয়স অনুযায়ী যে বাড়ানোর দরকার এটা ঠিকমতো করতেছে কিনা, এইগুলো কিন্তু মেনটেন করতে হবে। একজন মালিক যদি সে নিজে না করে অন্যদের, তাহলে এগুলো কিন্তু দেখতে হবে যে ঠিকমতো হচ্ছে কিনা। এগুলো যদি ঠিক না হয় তাহলে যখন অসুস্থ হবে তখন কিন্তু আমার অ্যান্টিবায়োটিক লাগবে, এই জন্য এগুলো ঠিকমতো চালাতে হবে। তারপরে ভ্যাকসিন শিডিউলগুলো ঠিকমতো করতে হবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে ভ্যাকসিন শিডিউলগুলো আমার মতে ঠিক হচ্ছে না, ভ্যাকসিন শিডিউলগুলো ঠিকমতো অনেক ক্ষেত্রেই হচ্ছে না। আর ভ্যাকসিন শিডিউলটা হবে ব্যক্তিগত, এটা ন্যাশনাল হবে না বা এক জেলায় একই রকম হবে না, এটা হবে একজন লোকের তার ব্যক্তিগত একটা ভ্যাকসিন শিডিউল হবে। তার ফার্মের বাচ্চার কোয়ালিটি, সে কোন জায়গা থেকে বাচ্চা নিয়ে আসে, তার ব্যবস্থাপনা, এবং ওই সময়ে তার ফার্মে আগে কী কী রোগ হয়েছে বা আগে যে গাম্বুরু হইতো এটা কতদিন বয়সে হয়েছে, যদি আগে গাম্বুরু হয়ে থাকে
18 দিনে, তাহলে এইবার আমাকে ভ্যাকসিন দিতে হবে আরও আগে, বা যদি গাম্বুর 14 দিনে হয়ে থাকে তাহলে আরও আগে, মানে আগের ভ্যাকসিন, আগের তার মধ্যে যে গাম্বুর হয়েছে হিস্ট্রি থাকে, তাহলে এটা কবে হইতো এবং কী রকমের মর্টালিটি হইতো, এটার উপর ভিত্তি করে আমি এখানে গাম্বুরের ক্ষেত্রে ভ্যাকসিন আছে 2টা, একটা ইন্টারমিডিয়েট প্লাস, এবং এটা কোনটা কখন দেবো, এবং বাচ্চার কোয়ালিটি বা বাচ্চার বিডার ফার্মের যে ভ্যাকসিন শিডিউল এটা কী রকম, ওইখানে কী পরিমাণ অ্যান্টিবডি সে নিয়ে আসতেছে, সেটার উপর ভিত্তি করে আমাকে করতে হবে, ভ্যাকসিন শিডিউল করতে হবে। আর মনে 15 মিনিট আছে। আচ্ছা, আমি শর্টকাটে শেষ করতেছি। তারপর অ্যানিমেল ওয়েলফেয়ার, অ্যানিমেল মানে পাখির বা বার্ডের তার উপযুক্ত পরিবেশ আছে কিনা এটা আমরা দেখতে পাচ্ছি, পরিবেশ যেন খাবার, এটা আগে আলোচনা করেছি। তারপর সঠিক ডায়াগনোসিস ঠিকমতো না হওয়ার কারণে অ্যান্টিবায়োটিক কেন ব্যবহার বেশি হচ্ছে, এটা অন্যতম একটা কারণ। আমরা ঠিকমতো ডায়াগনোসিসটা হচ্ছে না, ঠিকমতো ডায়াগনোসিস না হওয়ার কারণে অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার হচ্ছে। যদি আমরা সঠিক ডায়াগনোসিস করতে পারি তাহলে অ্যান্টিবায়োটিক কম লাগবে বা নাও লাগতে পারে। দেখা যাচ্ছে আমরা আন্দাজে একটা নিউট্রিশনাল প্রবলেম, এটার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, অথবা একটা ভাইরাল প্রবলেম যেটা এমনিতেই ভালো হয়ে যাবে, তবুও কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি। এগুলো আমাদের খেয়াল করতে হবে। তারপর লাইটিং এবং তাপের ব্যবস্থা, আমরা লাইট বলতে বোর্ডিংয়ের সময় শুধু তাপ মনে করি, শুধু তাপ না, এখানে আলো এবং তাপ দুইটা জড়িত। বোর্ডিংয়ের সময় আমাকে একটু বেশি দিতে হয়, যেটা একটা নির্ধারিত মাত্রা আছে। তারপরে যখন 15 দিন বয়স হবে, 15 দিন বয়স হলে আমাকে কী করতে হবে, রাত্রে 1 থেকে 2 ঘন্টা অন্ধকারে রাখতে হবে ব্রয়লার মুরগিকে, 1 থেকে 2 ঘন্টা 15 দিন বয়স থেকে। এটা অল্প অল্প করে শুরু করতে হবে, 10 মিনিট আধা ঘন্টা করে, তারপরে বাড়াইতে হবে। এটা করলে কী হয়, মুরগির স্ট্রেস কম পড়বে, মুরগি শান্ত থাকবে, ওজন ভালো হবে, রুচি ভালো থাকবে, এটা করতে হবে। আর হলো লাইটের যে পাওয়ার আছে এটা অনেকটা কমায় ফেলতে হবে ব্রয়লার মুরগির ক্ষেত্রে। 15 দিন পরে লাইটের পাওয়ার অনেকটা কমায় দিতে হবে। তার বোর্ডিং ব্যবস্থাপনা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বোর্ডিং ব্যবস্থাপনা যদি ভালো হয় তাহলে অনেক কিছু ভালো হবে, আর যদি খারাপ হয় তাহলে এটা ফলাফল খারাপ হবে, এটা ভালো হবে না। তারপর বাইকের একটা ব্যাপার থাকে, দেখা গেছে অনেকে অনেক কিছু করে, এরপরও রেজাল্ট ভালো আসে না। আর আমরা কিছু হার্বাল প্রোডাক্ট ইউজ করতে পারি, এটা আমরা হার্বাল নিজেরাও করতে পারি, অথবা কোম্পানির প্রোডাক্ট আছে। কোম্পানির প্রোডাক্ট বলতে স্কোয়ারের নিউট্রিপ্লেক্স আছে, তারপরে আরেকটা কী প্রোডাক্ট আছে, তারপরে রেজিউ আছে, অপশনিয়ানের রেজিউ আছে, রেনাটা, ডিজিম্যাক্স, এই হার্বাল প্রোডাক্টগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো রুচি বাড়ায়, তারপরে অন্ত্রের পরিবেশ ঠিক রাখে, খাবার বেশি খায় এবং ওজন ভালো আসে। এই কিছু হার্বাল প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি। তারপরে সজিনা পাতা, আমরা ফার্মের আশেপাশে সজিনা পাতা লাগাইতে পারি, নিম পাতা, নিম গাছ লাগাইতে পারি। তারপরে শাকসবজি একেবারে কাছাকাছি তা না, মানে অন্য জমিতে বা অন্য জায়গায় এগুলো চাষ করতে পারি। এগুলো ইউজ করলে আমাদের কী হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে এবং এগুলোতে প্রোটিন থাকে, মুরগি সুস্থ থাকে। এই জন্য আমরা কী করতে পারি, এই যে সজিনা পাতা এটা খাওয়াইতে পারি, এটাতে অনেক কিছু আছে, সুপার ফুড, হ্যাঁ এটা বলা হয় সুপার ফুড, এবং এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ভিটামিন মিনারেল থাকে। পেঁপে পাতা, আমাশার জন্য আমরা পেঁপে পাতা খাইতে পারি। পেঁপে পাতা ব্লেন্ড করে বা করে রস 1 ml 1 লিটারে ডেইলি 2 বেলা বা 1 বেলা বা 2 বেলা 4-5 দিন ইউজ করতে পারি। শাকসবজি, বাঁধাকপি, ফুলকপি, এগুলো আমরা মূলা পাতা, শাক, বিভিন্ন ধরনের সবজি আমরা খাওয়াইতে পারি। আদা, রসুন, হলুদ, হ্যাঁ আদা, ঠান্ডা লাগলে আদা খাওয়াইতে পারি। রসুন আমরা এমনিতে খাওয়াইতে পারি, মুরগি ভালো থাকবে, প্রোটিন আছে, অন্ত্র ভালো রাখবে, ভ্যাকসিন ভালো কাজ করবে। হলুদ এটা আমরা খাওয়াইতে পারি, পানিতে মাঝামাঝি খাওয়াইতে পারি, এটা কিন্তু অনেক জীবনের বিরুদ্ধে কাজ করে এবং মুরগি ভালো রাখে। এগুলো আমরা হার্বাল প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি। তারপরে আছে আমরা কী করতে, জৈব প্রযুক্তি, মানে অ্যান্টিবায়োটিক ছাড়া আমরা কী খাওয়াইতে পারি, এগুলো যে আছে যেমন প্রোবায়োটিক, প্রিবায়োটিক, সিনবায়োটিক, অ্যাসিডিফায়ার মানে পিএস, তারপরে আছে অর্গানিক অ্যাসিড, বিভিন্ন কোম্পানির আছে, ন্যাচারাল এসেনশিয়াল অয়েল, এগুলো বিভিন্ন কোম্পানির আছে। তাহলে ফাইটোজেনিক, গার্ড হেলথের কিছু প্রোডাক্ট আছে, হার্বাল, এটা ফাইটোজেনিকের একটা অংশ, হার্বাল বা ফাইটোজেনিক, এটা ইউজ করতে হবে। তারপরে ন্যাচারাল কক্সিডিউস্টের, যেটা পেঁপে পাতা বা এই জাতীয়, এগুলো আমরা প্রযুক্তিগুলো বা এই আইটেমগুলো ইউজ করতে পারি। আরেকটা পয়েন্ট ছিল হিস্টেস নিয়ে কিছু আলোচনা করার জন্য, এখানে সময় মনে 10 মিনিট আছে। হিস্টেস কীভাবে আমরা দূর করতে পারি, হিস্টেস কীভাবে দূর করতে পারি, এটাও কিন্তু হিস্টেস, এই যে আজকে গরম পড়ছে এটার জন্য আমি কি করব, আলোচনার বিষয় ছিল যে কি গরম পড়ছে বা এখন গরম, কি করব, কিভাবে আমি হিস্টেস কমাইতে পারি, মুরগি যাতে মারা না যায়। যদি বলা হয় যে কি দিব স্যার, আমি কি দিব বা ডাক্তার কি দিব, কিচ্ছু করার নাই। কেন করার নাই, হিস্টেস গরমটা কেন হয়েছে, ওই যে আমি শুরুতে বলছিলাম শেড কোথায় হবে, যেখানে বাতাস থাকবে, ভেন্টিলেশন ভালো থাকবে, উচ্চতা ঠিক থাকবে, বেশি মোটা হবে না, প্রস্থ বেশি হবে না, প্রস্থ অল্প হবে, তাহলে কি গ্যাস কম হবে, গরম কম হবে।
এই জন্য তাৎক্ষণিকভাবে হিট স্ট্রেস করার কোনো সমাধান নাই, তাৎক্ষণিকভাবে কোনো কিছু করার নাই। এই সমাধানটা কখন? ওই সমাধানটা ছিল যখন আপনি শেড তৈরি করবেন, তখন আপনি কিভাবে গরম থেকে মুক্ত রাখবেন, কিভাবে শেডটা তৈরি করবেন, এটা প্রথম দিনের কাজ। এটা কিন্তু আজকে এখানে আলোচনার কি বলে 20 দিন বয়সে গরম পড়লো বা হঠাৎ শেডে গরম পড়ছে কি করবেন, তেমন কিছুই করার সুযোগ নাই। তবে অল্প কিছু করার সুযোগ আছে, বেশি কিছু করার সুযোগ নাই। এখানে কিন্তু 4টা পয়েন্ট। একটা হলো ঘর ব্যবস্থাপনা, ঘরটা আপনি কীভাবে বানাবেন, এটা যদি ঠিক থাকে তাহলে ভালো থাকবে। পানি ব্যবস্থাপনা, ওই মুহূর্তে আমরা পানি দিয়ে কী দিতে পারি, সি দিতে পারি। তারপরে হলো ক্রোমিয়াম আছে, রেনাটার আছে, রেনা সিয়ার, ক্রোমিয়াম, মেন্থল আছে, এগুলো দিলে গরম কম তৈরি হয়। ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই হিসেবে কাজ করে, সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, স্ট্রেস কম পড়ে, স্ট্রেস দূর করে মেন্থল, ক্রোমিয়াম। তারপর হলো খাবার সোডা, এটা খুবই গুরুত্বপূর্ণ। গরমের সময় কি হয়, পিএইচটা বেড়ে যায়, যেটা পিএইচ কম থাকে পিএইচ বেড়ে যায়, তাই খাবার সোডা দিলে এই পিএইচটা ঠিক রাখে। তারপর এমনিতে পিএইচ ইউজ করতে পারি, পিএইচ ইউজ করতে পারি। তারপর গ্লুকোজ, অনেকেই বলে গ্লুকোজ দেওয়া যাবে না গরমের সময়, কিন্তু গরমের সময় গ্লুকোজ দেওয়া যাবে। কারণ খাবার, মুরগি যখন খাবার খায় তখন ওই খাবারটা থেকে ওইটা মেটাবলিজম হয়ে অনেক তাপ তৈরি হয়। খাবার থেকে যখন মুরগি যে প্রোডাক্টটা ভিটামিন মিনারেল যেটা খাবার থেকে পায়, ওই খাবারটা থেকে এমনি আসে না, এটার উপরে অনেক কাজ করতে হয়, মেটাবলিজম করতে হয়। ওইটা তৈরি করতে অনেক তাপ তৈরি হয়, যার কারণে মুরগি বেশি খাবার খাওয়ার পরে কি হয়, মুরগি গরম হয়ে যায়। আমি যদি ডাইরেক্ট গ্লুকোজ দিই তাহলে কিন্তু মুরগির কোনো কাজ করতে হচ্ছে না। আমি যদি গ্লুকোজ ইউজ করি তাহলে কিন্তু এত কাজ করার দরকার নাই, এটা সহজে ব্লাডে চলে যাবে, এনার্জি দেবে। যেহেতু এমনি খাবার কম খাচ্ছে মুরগি গরমের সময়, তখন আমরা গ্লুকোজ ইউজ করতে পারি 4%। এই গ্লুকোজটা দিলে কিন্তু তাপ কম তৈরি হবে, তাৎক্ষণিকভাবে অল্প একটু তাপ তৈরি হবে, কিন্তু খাবারের তুলনায় গ্লুকোজ ভালো। কেন ভালো? খাবার খাইলে গরম বেশি হয়, আমরা যেমন খাবার খাইলে গরম হয়, অনেক কাজ করতে হয়, তখন অনেক তাপ তৈরি হয়। এই জন্য আমরা খাবারটা এই গরমের সময় গ্লুকোজও ইউজ করতে পারি। অনেকে হয়তো বলবে যে দেওয়া ঠিক হবে না, কিন্তু যুক্তি হলেও দেওয়া যেতে পারে। আর হলো আমরা খাবারটা অফ রাখতে পারি, যখন গরম বেশি হবে খাবার দেবো না। এখন তাপমাত্রা যদি 35 থেকে 40 বেশি হয় তাহলে 5টার দিকে খাবার দিতে হবে বা 5:30টায়। এটা হলো তাপমাত্রার উপর নির্ভর করবে কখন আমি খাবারটা দেবো, অফ রাখতে হবে। আর খাবারটা 5টার দিকে বা 4টার দিকে হঠাৎ খাবার দেওয়া যাবে না, তখন কিন্তু অল্প অল্প করে খাবার দিতে হবে, কিন্তু খাবারের পাত্র বাড়ায় দিতে হবে, খাবারের পাত্র বাড়ায় দিতে হবে, অল্প করে দিতে হবে। আমি যদি অফ রেখে খাবার দিই তখন খায় আরও বেশি মারা যাবে। আর পাত্র বাড়ায় দিতে হবে যাতে সবাই খেতে পারে, এই জন্য খাবার কিছু করতে পারি। তারপরে প্রোবায়োটিক দিতে পারি, স্যালিসাইলিক অ্যাসিড আছে, নাপা, প্যারাসিটামল, এগুলো আমরা দিতে পারি, যেহেতু গরম বেশি এগুলো আমরা ইউজ করতে পারি পানিতে। আর আর চুবাই দিতে পারি, যদি বেশি গরম হয় তাহলে মাথা বাদ দিয়ে বডি আমরা চুবাই দিতে পারি। ঠিক আছে। এরপরে হলো খাবারে কি পরিবর্তন আনতে পারি। গরমের সময় খাবার খুবই গুরুত্বপূর্ণ। খাবারের মধ্যে উদ্ভিজ্জ যে প্রোটিন আছে, যেমন সোয়াবিন ইউজ করতে হবে। প্রাণীজ যে প্রোটিন আছে, প্রাণীজ প্রোটিন মানে থেকে ফিশ মিল বা মিট অ্যান্ড বোন মিল, প্রাণী থেকে না দিয়ে আমরা কি উদ্ভিজ্জ প্রোটিন ব্যবহার করব। তাহলে কারণ প্রাণীজ প্রোটিন থেকে তাপ বেশি তৈরি হয়, এই জন্য উদ্ভিজ্জ প্রোটিন ইউজ করব। তারপর আমরা লাইসিন বেশি ইউজ করতে হবে, কারণ লাইসিনের যদি ঘাটতি হয় তাহলে কি হয়, তাপ বেশি হয়, বডিতে বেশি তাপ তৈরি হয়। এই জন্য লাইসিন আমরা ইউজ করবো, মেথিওনিন ইউজ করব, প্রোটিনটা কম ইউজ করব, লাইসিন মেথিওনিন যেটা এটা ইউজ করব। তারপরে ফিডের যে ফর্মুলেশন, কারণ যেহেতু গরমের সময় খাবার কম খায়, এই জন্য খাবারের মধ্যে ভিটামিন মিনারেল বা বিভিন্ন ধরনের আইটেমগুলো বেশি দিতে হবে, যাতে অল্প খাবার খেয়েই সে যথেষ্ট পরিমাণের ভিটামিন মিনারেল বা অন্য চাহিদাগুলো পূরণ হয়ে যায়। এই জন্য খাবারের ফর্মুলেশনটা ওইভাবে করতে হবে। তারপরে হলো এই সময় কী দিতে হবে, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই ভিটামিন ই, সেলেনিয়াম, এগুলো আমরা ইউজ করতে হবে। তারপর হলো ফ্যাট, খাবারে ফ্যাট বাড়াতে হবে, 1% ফ্যাট বাড়াতে হবে, কারণ ফ্যাট বাড়ালে তাপ কম তৈরি হয়, কার্বোহাইড্রেট থেকে তাপ বেশি তৈরি হয়। এই জন্য খাবারের ফর্মুলেশনে পরিবর্তন করতে হবে। এটা কোম্পানি করা উচিত, যদি না করে আমাদের খামারি লেভেলে যারা তেমন কিছু করার সুযোগ থাকে না। ভিটামিন মিনারেল, টক্সিন বাইন্ডার, এগুলো আমাদের বেশি দিতে হবে গরমের সময়। স্ট্রেস নিয়ে আলোচনা, তারপরে অ্যান্টিবায়োটিক যেহেতু নিয়ে আলোচনা করতেছিলাম, অ্যান্টিবায়োটিকের কি অ্যান্টিবায়োটিক মুক্ত, তাহলে অ্যান্টিবায়োটিক কতদিন থাকে বডিতে একবার ইউজ করলে, এটা যদি আমরা না জানি তাহলে অ্যান্টিবায়োটিক মুক্ত এই কথা আলোচনা আসলে তেমন হয় না। এই জন্য আমি এখানে যেমন আমরা যে নর্মালি যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি, যেমন সিপ্রোফ্লক্সাসিলিন, ফ্লোরফেনিকল, এগুলা কিন্তু জেন্টামাইসিন, এগুলো অনেকে ইউজ করে, যদি করে থাকে এগুলো কিন্তু 1 মাস পর্যন্ত মুরগিতে থাকতে পারে।
তাহলে চিন্তা করেন জেন্টামাইসিন, সিপ্রো, তারপরে হলো ফ্লোরফেন, এগুলা 15 থেকে 20 দিন পর্যন্ত, জেন্টামাইসিন 28 দিন পর্যন্ত বডিতে থাকে। এর মানে কি, আমি যদি 10 দিন বয়সে বা 15 দিন পরে বয়সে যদি আমি এই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি তাহলে এটা থাকবে, তাহলে কিন্তু এটা হচ্ছে না। তাহলে সিপ্রো, ফ্লোরফেনিকল, জেন্টামাইসিন এই তিনটে আমাকে অবশ্যই বন্ধ রাখতে হবে যদি অ্যান্টিবায়োটিকের প্রত্যাহার কাল মেনে যদি আমি ব্রয়লার পালন করতে চাই। এই তিনটে অ্যান্টিবায়োটিক বাদ দেওয়া যাবে। যদি দরকার হয় বিকল্প অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেমন নরফ্লক্সাসিলিন, অ্যান্ড্রোফ্লক্সাসিলিন, এগুলো হলো যেমন নরফ্লক্সাসিলিন এটা 4 দিন পর্যন্ত থাকে, অ্যান্ড্রোফ্লক্সাসিলিন 7 দিন। এই দুটো অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করতে পারি, কারণ এগুলো প্রত্যাহার কাল অনেক কম। কিন্তু সিপ্রো দিলে আমি এটা মেনটেন করতে পারবো না, অ্যান্টিবায়োটিক প্রত্যাহার কাল মেনটেন করতে পারবো না। কী দিলে, সিপ্রো দিলে, ফ্লোরফেনিকল দিলে, জেন্টামাইসিন দিলে এটা আমরা পারবো না। আর কোলিস্টিন, নিউমাইসিন এগুলো কিন্তু প্রত্যাহারকাল খুব কম। হ্যাঁ, ইরেথ্রোমাইসিন এগুলো হলো 1 দিন 2 দিন, 1 দিন 2 দিন। হ্যাঁ, এই নিউমাইসিন, কোলিস্টিন, এরিথ্রোমাইসিন এগুলো প্রত্যাহারকাল খুবই কম, 1 দিন পরে বিক্রি করা যায় বা সমস্যা হয় না। আলোচনার আরও কিছু বাকি ছিল, যাই হোক আলোচনা মনে হয় আর করবো না, এখন সময় বেশি নাই। আমি দেখি 2-1টা প্রশ্নের উত্তর। খালিদ হোসেন, হিটস্ট্রোক করতে প্রতিরোধ করা যায়, ওইটি আলোচনা করলাম, এটা আগের কাজ। এই মুহূর্তে তেমন কিছু করার নাই, তবে যতটুকু করা যায় এটা কিছু বলছি, এটা আমরা চেষ্টা করতে পারি। ইমরান হাসান, মাছাই ব্রয়লারের যত্ন সম্পর্কে বললেন। মাছাই পালন করলে যেহেতু লিটারের সাথে সম্পর্ক নাই, এই জন্য মাছায় কিন্তু মাইকোটক্সিন বা কক্সিডিওসিস কম হবে, মুরগি তুলনামূলকভাবে ভালো হবে। কিন্তু শীতে একটু সমস্যা, গরমে মাছাই ভালো এবং অনেক রোগ ব্যাধিও কম হয়, ওই জন্য ভালো হয়। স্যার, একটি সুনামধন্য কোম্পানির পিডিএফ স্যার, এখন যেটা আমি কমন সমস্যা প্রথমে কিন্তু আলোচনা করছিলাম, বাংলাদেশে এখন একটা কমন সমস্যা, কোনো কোম্পানির ফিডের কোয়ালিটি এখন আগের মতো নাই। এটা হলো খাবারের অনেক কিছু দাম বেশি, তাছাড়া অনেক কিছু মানে ওরা পাচ্ছে না, যার কারণে অনেক কিছুই দিচ্ছে না, যার কারণে ব্রয়লার এবং লেয়ার দুই জায়গায় সমস্যা হচ্ছে, প্রোডাকশন ভালো না। এটা হলো সব কোম্পানির, মোটামুটি এখন প্রায় সব কোম্পানিরই বলা যায়। এক্ষেত্রে আমাদের করণীয় হলো আমরা টক্সিন বেন্ডার, লিভার টনিক, কিডনি টনিক এগুলো ইউজ করব। তারপরে হলো এই যে ভিটামিন ই, সি, তারপরে ইমিউনোস্টিমুলেটর এগুলো আমরা ইউজ করতে পারি, হার্বাল ইউজ করতে পারি, পিএস ইউজ করতে পারি, অর্গানিক অ্যাসিড এগুলো আমরা ইউজ করতে পারি। ভিটামিন মিনারেল আমাদের এক্সট্রা দিতে হবে, বা লাইসিন, মেথিওনিন, পয়জিন আমরা ইউজ করতে পারি। নূর হাসান, সবগুলার হিস্ট্রিকে কী করে আলোচনা করছি স্যার। কয়বার দিলে খাবার কয়বার দিলে ভালো হয়? খাবার গরমের সময় নাকি শীতের সময় এখানে উল্লেখ করা নাই। নর্মালি 3 বার আমরা, সকালে, তারপরে দুপুরে, রাত্রে, আমরা নর্মালি 3 বারই খাবার দিই ব্রয়লারে। এখন যদি গরম হয় তাহলে আমরা গ্যাপ দিতে পারি। এখন গ্যাপ কতটুকু হবে এটা তাপমাত্রার উপর নির্ভর করবে। বিপ্লব দে, গাম্বুরু হলে অ্যান্টিবায়োটিক ছাড়া করণীয়। গাম্বুরু হলে আপনার যদি গাম্বুরুর মধ্যে যদি অন্য কোনো সমস্যা না থাকে, গাম্বুরু 3 থেকে 4 দিনের ভিতরে গাম্বুরু ভালো হয়ে যাবে। এখানে অ্যান্টিবায়োটিক না দিলেও অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, এখানে আমরা নাপা ইউজ করতে পারি জ্বরের জন্য, আর যদি পাতলা পায়খানা হয় আমরা ইলেকট্রোলাইট দিতে পারি। তারপরে নিউট্রিলাক বা লাইসুবিট এগুলো আমরা ইউজ করতে পারি, ভিনেগার ইউজ করতে পারি। এগুলো দিলেই 4-5 দিনের ভিতরে এমনি ভালো হয়ে যাবে, যা মরার মরবে, এমনি ঠিক হয়ে যাবে। যদি খুব বেশি দরকার হয়, অন্য সমস্যা থাকে, তাহলে হয়তো অ্যান্টিবায়োটিক লাগতে পারে, নর্মালি না দিলেও হবে। বাচ্চার 18 দিন গড় গড় শব্দ করে, কি ওষুধ দেওয়া যাবে? না, এখানে আসলে ট্রিটমেন্ট দেওয়ার এই মুহূর্তে সুযোগ নাই। সবাই চিকিৎসা চাচ্ছে। সময় শেষ, আজকে এই পর্যন্তই। 10টা বেজে গেছে। আরও অনেক কিছু বলার ছিল বা আলোচনার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য পারা গেল না। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য।
আল্লাহ হাফেজ।